তো আসসালামু আলাইকুম, নমস্কার, গুড মর্নিং। আমার নাম মুশতাক চৌধুরী। আমি বাংলাদেশ হেলথ ওয়াচের কনভেনার। তো বাংলাদেশ হেলথ ওয়াচের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমাদের এই ওয়েবিনারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা জানি যে কোভিডের প্রথম ঢেউ সামলাতে না সামলাতেই আমরা এখন দ্বিতীয় ঢেউয়ের মধ্যে পড়েছি। এপিডেমিওলজিস্টরা বলেন যে এই ঢেউয়ের ব্যাপারটা যে সমাজ ভালোভাবে বুঝতে পারে সে ততটা সার্থকভাবে এর মোকাবেলাও করতে পারে। আমরা প্রথম ঢেউয়ের কথা এখনো ভুলে যাইনি। আমরা অনেক কিছুই করার চেষ্টা করেছিলাম, কিন্তু কোনোটাই সুষ্ঠুভাবে এবং বৈজ্ঞানিক পন্থায় আমরা করতে পারিনি। দুঃখজনক হলো যে প্রথম ঢেউয়ের ল্যাপস বা যে ত্রুটি বিচ্যুতিগুলো ছিল সেটা থেকে আমরা তেমন কিছু শিখিনি যা এই দ্বিতীয় ঢেউ আমরা কাজে লাগাতে পারি। গত কয়েক সপ্তাহ ধরে তথাকথিত লকডাউন নিয়ে যা হলো তার চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে। এই যখন অবস্থা, তখন বাংলাদেশ হেলথ ওয়াচ আজকের এই ওয়েবিনারের আয়োজন করছে। আমরা এর শিরোনাম দিয়েছি ওপেন ডায়ালগ অন দ্য সেকেন্ড ওয়েভ অ্যান্ড কোভিড-19 ম্যানেজমেন্ট। এর একটি উদ্দেশ্য হলো যে কোভিড-19 এর ফার্স্ট ওয়েভ থেকে আমরা কি শিখেছি যেটা দ্বিতীয় ওয়েভে আমরা কাজে লাগাতে পারি। এই হলো আমাদের আজকের ওয়েবিনার। আমাদের আজকের এই ওয়েবিনারে যারা মূল বক্তা তাদেরকে আমি পরিচয় করে দেব। অবশ্য কারোরই পরিচয়ের খুব একটা প্রয়োজন নাই, কারণ এদের সবাইকে আপনারা চেনেন। তবে বলছি যে আজকের আমাদের কিনোট স্পিকার, যিনি আমাদের আজকের ডিসকাশনের কিক অফ করবেন, উনি হলেন ডক্টর AM জাকির হোসেন। ডক্টর জাকির আমাদের বাংলাদেশ হেলথ ওয়াচের ওয়ার্কিং গ্রুপের একজন সম্মানিত সদস্য, এবং এর পূর্বে উনি বাংলাদেশ সরকারের অনেক এই স্বাস্থ্য অধিদপ্তরে অনেক কাজে নিয়োজিত ছিলেন। উনি IEDC-এর ডাইরেক্টর ছিলেন, উনি DGHS এর প্রাইমারি হেলথ কেয়ার সেকশনের ডাইরেক্টর হিসেবে কাজ করেছেন। এছাড়া আমাদের এখানে আরো দুজন ডিসকাসেন্ট আছে, ফর্মাল ডিসকাশন। তাদেরও আপনারা সবাই চেনেন। একজন হলেন ডক্টর মুশতাক হোসেন, উনি হলেন অ্যাডভাইজার IEDCR, এবং আছেন ডক্টর লিয়াকত আলী, যিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের প্রাক্তন ভাইস চ্যান্সেলর। তো এই দুইজন আমাদের ফর্মাল ডিসকাশন। তো এই তিনজনের বক্তব্য শেষ হওয়ার পরে আমরা আমাদের এই ডায়ালগটা সবার জন্য উন্মুক্ত করব। আমরা আশা করব যে আপনারা কি ভাবছেন এই সেকেন্ড ওয়েভ সম্পর্কে, সেটা একটু আপনারা খোলামেলা বলবেন, যাতে করে আমরা সবাই, সরকার সহ সবাই আমরা এর থেকে উপকৃত হতে পারি। তো উইদাউট মাচ অ্যাডো আমার মনে হয় যে আমরা উই স্টার্ট আওয়ার ওয়েবিনার। এবং এই ক্ষেত্রে আমরা আজকের যে কিনোট স্পিকার ডক্টর জাকির হোসেন, তাকে বলবো যে তার এই কিক অফ বক্তব্যটা শুরু করার জন্য, যেটা উনি আমরা আশা করবো যে 12 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করবেন। ডক্টর জাকির হোসেন। তোমার দিছে না? আমি কি এসেছি? আমার প্রেজেন্টেশন স্ক্রিনে আসছে? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, এটা তো আচ্ছা। আমি প্রথমে একটু মূল যে সারাংশটা আছে, আমাকে বলা হয়েছিল আমার শেষতম যে লেখাটা নিউ এজে এসেছিল সেখান থেকে কিছুটা কথা বলার জন্য, এবং ওটা অনেকেই পছন্দ করেছেন। তো আমি ভাবলাম তাহলে ওখান থেকে আমি শুরু করি। একটা হলো যেটা ডক্টর মুশতাক বলেছেন একটু আগে, যে আসলে অতীত থেকে মার্চের 8 তারিখ থেকে এই পর্যন্ত আমরা কিন্তু যা কিছু শিখেছি তেমন কিছু শিখিনি, এবং এটা আমরা বারবার বিভিন্ন আমাদের কাণ্ড কারখানায় কার্যক্রমে আমরা দেখতে পাচ্ছি। এবং যারা বিভিন্ন এক্সপার্টিস কমিটিতে আছেন তারাও ঠিক এপিডেমিওলজিস্ট বললে যা বোঝায়
বা একজন পাবলিক হেলথ স্পেশালিস্ট বললে যা বোঝায় সবাই কিন্তু ওই ক্যাটাগরিতে পড়েন না। কারণ আমরা জানি এপিডেমিওলজি, বিশেষ করে যেহেতু এটা কোভিড একটা রোগ, তো রোগ তাত্ত্বিক যিনি রোগতত্ত্ববিদ ওই ধরনের মানুষ দরকার। আর জনস্বাস্থ্যবিদ বললে জনস্বাস্থ্যে লেখাপড়া করেছেন, এটা একটা জনস্বাস্থ্য সিস্টেমের মধ্যে কাজ করেছেন, সেটাও এটার মধ্যে যোগ হতে পারে। কারণ জনস্বাস্থ্য সিস্টেমের মধ্যে কাজ করলে যে অভিজ্ঞতা আসে, থিওরি এবং অভিজ্ঞতা একসাথে হলে অবশ্যই সেটা আরো অনেক কাজে লাগে। এখন এই ধরনের কিছু আপনি যদি টেকনিক্যাল কমিটির দিকে দেখেন বা অ্যাডভাইজারি কমিটির দিকে দেখেন, সবাই কিন্তু এই ব্যাকগ্রাউন্ডে পড়েন না। যার ফলে হয়েছে কি, আমাদের ধারণা, বিশেষ করে আমি অনেস্টলি বলবো ব্যক্তিগত ধারণা, তারা যে সমস্ত পরামর্শগুলো দিচ্ছেন হয় সেগুলো, এবং যেগুলো প্রেডিক্ট করছেন হয় সেগুলো ঠিক মানে ভুল সাইতে যে হিট করছে না, অথবা যারা ব্যুরোক্রেট আছেন তারা এদের কথায় কোনো খুব একটা মূল্য দিচ্ছেন না, এবং সম্ভবত তাদের কথা অনুযায়ী কিন্তু বিভিন্ন কার্যক্রম করেন না, বাস্তবায়ন করেন না। এবং হতে পারে যে তাদের ব্যুরোক্রেটদের একটা ধারণা আছে যে এখানে যারা পরামর্শ দিচ্ছেন সেগুলো খুব বাস্তব অনুযায়ী এগুলো প্রয়োগ করা যায় না। এই ভিতরে কি আছে আমরা জানি না, বাইরে থেকে আমাদের কাছে তাই মনে হচ্ছে। আমি ফরমার যে সেক্রেটারি ছিলেন তার সাথে আমি কথা বলেছিলাম যে আপনার যে টেকনিক্যাল কমিটি করছেন সেখানে রোগতত্ত্ববিদ আরো 2 জন রাখা দরকার আছে। তো উনি স্বীকার করলেন দরকার আছে, কিন্তু এরপরে উনি আর কিছু করেন। আর সবসময় আমাদের এটা বলা হয় যে টেস্ট করুন, কারণ WHO বলেছে। WHO সব কথাই যে আপনার সরি শোনা যাচ্ছে না, কথাগুলো শুনলাম না। না কিছু আমার মনে হয় আচ্ছা, তো WHO আপনি বলছে টেস্ট করুন, এবং একজন রোগী পাওয়া গেলে তার আশেপাশে 10 জন থেকে 30 জনের নমুনা সংগ্রহ করুন। এটা থিওরিটিক্যালি বলা যত সহজ, কিন্তু গ্রাউন্ড রিয়েলিটি কিন্তু এটাকে আসলে গ্রাউন্ড রিয়েলিটি ধোপে টেকে না। আমি যদি ধরুন আমার একজন রোগী পেলাম, তো সেই রোগীর আশেপাশে যারা আছে তাকে আমি প্রত্যেক খুঁজে বের করবো। উনি বাজারে গেছেন, উনি আড্ডা দিতে গেছেন, উনি আত্মীয় স্বজনের বাড়ি বেড়াতে গেছেন, বন্ধু বান্ধবের বাড়িতে বেড়াতে গেছেন, বিকেলবেলা চা খেতে গেছেন। তা আমি এবং বাজারে যখন তার আশেপাশে যারা ছিল তাদের খুঁজে বের করবো কোথেকে। সুতরাং এগুলো কিন্তু শুধু পরিবারের যারা সদস্য আছে আমি তাদের টেস্ট করতে পারি, এবং সেটা 4 থেকে 5 জনের বেশি হবে না। 30 জন আমি কোথায় বের করবো? ধরুন আমি 30 জন বের করলাম, 30 জন বের করলে এই 30 জনকে আমি কোয়ারেন্টাইনে রাখবো। প্রত্যেক দিন আমি 30 জন করে পাচ্ছি, মানে সরি 30 জন তো না, একই জনের জন্য 30 জন। তো যদি আমি 1000 পাই তাহলে 30,000। এই 30,000 মানুষকে আমি কোয়ারেন্টাইনে রাখবো, এবং ডেইলি কিন্তু 30,000, পরের দিন আবার 30,000, 30,000, এই 14 দিন আমি কোয়ারেন্টাইনে রাখবো। 13 দিনের দিন তো আপনার 13 ইন্টু আপনার যে অ্যামাউন্টটা হবে, নাম্বারটা হবে 30,000 ইন্টু 14 13, 3-3.5 লাখের মতো হবে। এই লোকগুলোকে কোয়ারেন্টাইনে রাখবো, এটা কিন্তু থিওরিটিক্যালি পসিবল না। এবং আরেকটা কথা অনেকেই জানেন যে বলা হচ্ছে আসলে টেস্টের সংখ্যা বাড়িয়ে কোনো দেশ কোনো এই কোভিড-19 নিয়ন্ত্রণ করতে পারেনি। জাপানের আপনার কি বলে ওদের যে টেস্টটা ডেইলি প্রতিদিনের টেস্ট, ওটা 300 কম ছিল জাপানে। আবার ভারতে দেখেন 1 লাখের উপরে ছিল, তাতে কি কমে গেছে তাদেরটা? এইটা মেনলি ডিপেন্ড করে যে ভাইরাসের মিউটেন্টটা কি ধরনের আছে, মানুষ জনগণ কি ধরনের মানে প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করে সেটার উপরে, টেস্টের উপরে না। আচ্ছা, যে বিভিন্ন রেলিভেন্ট এজেন্সি যেগুলো ছিল আমাদের, আপনি যেমন ধরুন আমি আইডিসি এর কথা বলি, আইডিসি আমি ডিরেক্টর ছিলাম, আমি জানি আইডিসি এর কতটুকু তার মানে ইয়ে আছে, দায়িত্ব পালনের কতটুকু তার সামর্থ্য আছে। এখন প্রথম 1 মাস কিন্তু আইডিসিআর ভাবলো যে নিজেই আমরা করি, নিজেই টেস্ট করি, এবং তার টেস্ট করার যেমন ধরুন আপনি লালমনিরহাটের থেকে একটা নমুনা সংগ্রহ করে আইডিসি নিয়ে আসা, আইডিসিআর সেই সামর্থ্য নাই। আবার লালমনিরহাটের সিভিল সার্জন সেটা সংগ্রহ করে আইডিসিআর পাঠাবে, সেই ধরনের রিয়েলিটি তখন কিন্তু সেই অভিজ্ঞতা আমাদের তৈরি হয়নি। আমাদের কোনো ট্রাভেলের কস্ট, পার ডিএম কস্ট, নমুনা সংগ্রহের কস্ট এগুলো কিন্তু তখন ব্যবস্থা করা হয়নি, কিন্তু আইডিসিআর কিন্তু দায়িত্ব নিয়েছিল। এবং এমন অবস্থা হয়েছে যে আইডিসিআর নিজেরই কিন্তু ল্যাবে কিন্তু সংক্রমণ ছড়িয়ে গেছিল, এবং আইডিসিআর এর অনেক ইনক্লুডিং ডক্টর আলমগীর তারা অনেকেই কিন্তু পরে শেষ পর্যন্ত কোয়ারেন্টাইনে যেতে হয়েছিল। এবং অনেক জায়গায় আমরা জানি বিভিন্ন ল্যাবে সংক্রমণ হওয়ার ফলে বেশ কিছুদিন
ল্যাবের কাজগুলো বন্ধ ছিল। আইডিসির দায়িত্ব যেটা সেটা হলো যে রেফারেন্স ল্যাবরেটরি হিসেবে কাজ করে এবং কোয়ালিটি অ্যাসুরেন্সের জন্য কাজ করবে এবং এই জন্য যা যা করা দরকার করবে, যার মধ্যে একটা হলো যে প্রশিক্ষণ দেওয়া। কিন্তু প্রশিক্ষণ যেটা দিয়েছে দু ঘন্টা প্রশিক্ষণ দিয়েছে আপনার ভিডিওর মাধ্যমে, এবং যারা প্রশিক্ষিত হয়েছে আমি তাদের সাথে কথা বলে দেখেছি তারা কিন্তু 2 ঘন্টা কিছুই প্রশিক্ষণ লাভ করে কনফিডেন্ট হয়নি এবং অনেকেই কিন্তু প্রশিক্ষণ নেওয়ার পরেও কাজ করতে পারে না। তাহলে এই যে আমাদের একটা আসলে ভিজুয়ালাইজেশন ভিশন, এটা কিন্তু আমাদের প্রথম থেকে অবশ্যই ছিল না। লাগলে আমি বলবো না। আচ্ছা, তারপরে সোশ্যাল ডিস্টেন্সিং এর আমরা বারবারই কথা বলা হয়েছে। স্যার একটু জোরে বলেন স্যার। আচ্ছা, বারবারই ঠিক আছে, বারবারই কথা বলা হয়েছে যে 3 ফিট 3 ফিট 3 ফিট, অথচ বিজ্ঞান আমাদের বলছে 6 ফিট। এখনো কিন্তু দেখেন বাংলাদেশ বিভিন্ন ইয়েতে মিডিয়াতে বা অন্যান্য বিভিন্ন কাগজে কলমে এখনো মাঝে মাঝে আমরা 3 ফিট কথা শুনতে পাই, যেটা বিজ্ঞানসম্মত না। আবার অনেকে বলছেন যে হাঁচি দিলে আর কিছু না থাকলে কোনো এর মধ্যে আপনি হাঁচি দেন, ভালো কথা, কিন্তু এটা খুব সুন্দর জিনিস। আমরা যাকে বলছি মাস্ক পরেন তাকে কি একটা বলতে পারেন না পকেটে একটা রুমাল রাখেন? এই যে এই ধরনের, এবং এটা বারবার আমরা বলে গেছি, কখন আমরা বলি নাই পকেটের রুমাল রাখেন, মাস্ক পরেন এটা বলেছি পকেটের রুমাল রাখেন, এই কথাটা বলতে আমাদের বাধে। তো এই ধরনের যে আনকুত এবং ইমপ্র্যাকটিক্যাল কতগুলো ধারণা বা পরামর্শ, এবং প্রথম দিকে বলা হয়েছিল যে যারা বাইরে যায় তাদের মাস্ক পরা দরকার নেই, এমনকি আউটডোরে ডাক্তারদের মাস্ক পরা দরকার নেই, এই ধরনের কথাবার্তা আমরা শুনেছি, এই ধরনের পরামর্শ দিয়েছে কোন প্রতিষ্ঠান। সার্ভে যেগুলো আমাদের করা হয়েছে, এই সার্ভে ইনফ্যাক্ট দে আর নট সার্ভিস, কারণ আমি সবার সাথে কথা বলেছি এবং আমি ওদের প্রেজেন্টেশনও দেখেছি। সার্ভে করার যে মৌলিক যে এটা আমাদের এখানে অনেকেই জানেন সার্ভে, এবং এটা ডক্টর মুস্তাক খুব ভালো করে জানেন, সার্ভে করার প্রথম পদক্ষেপ হলো স্যাম্পল সাইজ ডিটারমিনেশন। স্যাম্পল সাইজ ডিটারমিন যদি ঠিকমতো না করতে পারি, দ্যার ইজ নট সার্ভে, তাই না? ওখানে আমার এরার টাইপ 1 আছে, এরার 2 টাইপ আছে, এগুলো আমাকে অ্যাভয়েড করতে হবে, আমাকে বায়াস অ্যাভয়েড করতে হবে, এবং সবটা ডিপেন্ড করে প্রথম পদক্ষেপটা হলো স্যাম্পল সাইজ ডিটারমিনেশন। স্যাম্পলিং যেভাবে করা হয়েছে ওখান থেকে যে ফাইন্ডিংটা ইউ কুড নট জেনারেলাইজ দ্যাট, এবং পরে অনেকে ওটা অস্বীকারও করেছেন, খোদ আইডি স্যার বলেছে আমাদের এটা ঠিক হয়নি। তো এই ধরনের, এবং আইসিডিডিআরবি একটা আইভারমেকটিনের উপরে করেছিল, সেটার একটা মেথোডোলজির প্রশ্ন উঠেছে। এনারা কেন সার্ভে করার আগে একজন এপিডেমিওলজিস্ট একজন স্ট্যাটিস্টিশিয়ানের সাথে আলাপ করেন না, আমি এটা বুঝতে পারছি না। বলা হচ্ছে ইনফোডেমিক্স হয়েছে এই ব্যাপারে, কিন্তু আসলে কি তাই? সব ইনফরমেশন আমরা জানি? আমরা কি জানি যে আমাদের বাংলাদেশে যারা রোগগ্রস্ত হচ্ছে কেন হচ্ছে, রোগগ্রস্ত যারা হচ্ছে না কেন হচ্ছে না, এবং যারা রোগগ্রস্ত হয়ে মারা যাচ্ছে তারা কেন মারা যাচ্ছে, যারা মারা যাচ্ছে না তারা কেন মারা যাচ্ছে না? এমনকি ইনফ্যাক্ট 3 মাস পর্যন্ত আমাদেরকে এটাও বলা হয়নি যে জানুয়ারিতেই কিন্তু আমাদের এখানে দক্ষিণ আফ্রিকা এবং ইউকের ভেরিয়েন্টটা পাওয়া গেছে। এটা আমাদের 3 মাস আমাদের জানানো হয়নি। আমি একজনের সাথে কথা বলেছি স্বাস্থ্য অধিদপ্তরের বেশ উঁচু পদের, তিনি বলছেন এটা জনগণের জানা দরকার নেই। চিন্তা করেন, জনগণ যদি জানতো যে ইউকের ভেরিয়েন্টটা 70% বেশি সংক্রমণশীল, দক্ষিণ আফ্রিকার এটা কিন্তু টিকা দিয়েও কাজ হয় না, এগুলো জানলে মানুষ, এবং কাজ হয় না মানে কি, মানে মৃত্যু হয়তো মৃত্যু কমায়, হসপিটালাইজেশন কমায়, কিন্তু সংক্রমণ কমায় না। যদি এগুলো জানতো তাহলে সে অনুযায়ী মানুষ কিন্তু আরো সাবধান হতে পারতো। মানুষ এগুলো জানানো হয়নি, কারণ এগুলো সাইন্টিফিক জিনিস, সবাইকে জানানো দরকার। এই হলো কথা। হ্যান্ড ওয়াশিং ড্রামা, হ্যান্ড ওয়াশিং প্রায় আধা মিনিট পর কি আধা ঘন্টা পর আপনি দৌড়ায় হাত ধুতে যান সাবান দিয়ে বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে। আমি যদি সারা 1 সপ্তাহ ঘরে থাকি, আমার ঘরে কেউ না ঢোকে, আমি বাইরে না যাই, আমি ঘরের বাইরে থেকে কোনো কিছু না আসে, আমি কোনো কিছু স্পর্শ না করি, তাহলেও আমাকে বাথরুমে আধা ঘন্টা পর দৌড়াতে হবে। তো এই যে পরামর্শগুলো, এগুলো কিন্তু নট বেসড অন গ্রাউন্ড রিয়েলিটি। তো মানুষ কিন্তু বোকা না, মানুষ কিন্তু সব বোঝে, জানে, আন্দাজ করতে পারে। সুতরাং তাকে যত লুকাবেন তত সে সন্দেহ করবে যে ভিতরে ডালমি কুচ কালা হয়। লকডাউন আমরা করেছিলাম কোথায়? প্রথমে শিবচরে, মাদারীপুরের, তারপরে এখানে পূর্ব রাজাবাজারে, তারপরে পুরনো ঢাকার কোন একটা করেছিলাম। এবং আমরা পেপারে পড়লাম কি লকডাউন করে লকডাউনের ভিতরে কেস কমে গেছে। লকডাউন কি আমরা এই জন্য করি? লকডাউন আমরা করি যাতে করে লকডাউন এলাকা থেকে এটা ছড়িয়ে না যেতে পারে। অথচ ওটার মানে সাকসেস মেজার করা হয়েছিল যে লকডাউনে করে পূর্ব রাজাবাজার কেস কতখানি কমে গেছে। লকডাউনের ভিতরে কেস তখনই কমবে যদি আমি কারফিউ দেই।
লকডাউনের ভিতরে তো কোনো আমি কারফিউ না দিলে মানুষ তো লকডাউনের ভিতরে ঘোরাফেরা করবে, তো এখানে কমার কথা না বাড়ার কথা। তো এই হলো মানে আর লকডাউন পৃথিবীর কোথাও এই 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 একটা পাড়ায় পাড়ায় লকডাউন পৃথিবীর আর কোথাও দেয়নি আমরা যেটা দেখলাম। এবং আরেকটা কথা, যে লকডাউন আমি দেবো, আমি যে পদক্ষেপ আমি নিব, যে সিদ্ধান্ত আমি নিব, সেটা নেওয়ার পরে বাস্তবায়ন করতে গেলে একটা ভিজুয়ালাইজ করতে হয় যে আমি আসলে কতখানি এটাকে বাস্তবায়ন করতে পারবো, কেন পারবো না, কি বিরোধিতা হতে পারে, কি অসুবিধা হতে পারে, কার কি অসুবিধা হতে পারে, কার কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হতে পারে। এগুলো না বুঝে যদি আমি একটা সিদ্ধান্ত নেই এবার করতে বলি, তাহলে সেটা হবে না, হয় না। এটা আমরা চাক্ষুষ আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে এগুলো আমি বলছি থটলেস থটস, মানে নো ব্রেনার ওয়ার্ডস দোজ হুইচ ডু নট ফ্লাই। এইটা আমরা যখন নীতি গ্রহণ করবো তখন তো এগুলো আমাদের চিন্তা করতে হবে। এবং আমি যে ডিসিশন, আমি সিদ্ধান্ত নেওয়ার জন্য আমার যে মূল যে তথ্যগুলো, সেই তথ্যগুলো কিন্তু আমাদের নাই। এই জন্য অনেকগুলো সিদ্ধান্ত কিন্তু ঠিক তথ্যভিত্তিক না। আজকে আমরা বলা হচ্ছে যেমন ধরুন আদাবরে আর রূপনগরে সবচেয়ে বেশি আপনার কি বলে শনাক্ত করা হচ্ছে। এখন শনাক্ত করা তো অনেক কিছু নির্ভর করে। যে এলাকায় শনাক্ত হচ্ছে ওই হতে পারে ওই এলাকার মানুষ অনেক বেশি সেন্সিটিভ এবং শনাক্ত করার সুবিধা আছে ওদের বাড়ির আশেপাশে। আবার অনেকে এমন হতে পারে যে শনাক্ত করার যে ল্যাবগুলো অনেক দূরে, বা অনেকেই ভাবতে পারে যে আমি আরেকটু দেখি, না আমি যাব না। এগুলো অনেক কিছুর উপর ডিপেন্ড করে শনাক্ত করার নিজের রেটটা। সেটা কিন্তু আমরা কখনো মেজার করে দেখিনি যে এটা কিভাবে শনাক্তকরণটা কিভাবে ইনফ্লুয়েন্সড হচ্ছে। আমরা যেমন প্রেভেলেন্স ইনসিডেন্স জানি না। বাংলাদেশে কেউ যদি বলে যে বাংলাদেশের সংক্রমণের হার কত, তা আমরা বলতে পারবো না। শনাক্তের হার আমরা বলতে পারবো, সংক্রমণের হার বলতে পারবো। দুটো কিন্তু এক জিনিস না। কারণ আমরা যখন সংক্রমণের হার বের করতে চাই তখন কিন্তু আমাদেরকে আপনার দৈব চয়নের মাধ্যমে, র্যান্ডম সিলেকশনের মাধ্যমে আমাদেরকে কাজ করতে হবে। এবং যাদেরকে আমরা পরীক্ষা করবো তাদের কাছে যেতে হবে। আর এখন যেটা রেজাল্ট হচ্ছে ওটা তারা পরীক্ষা করতে আসছে আমাদের কাছে। তারপরে এইগুলো অলরেডি বলেছি। এবং যখন আমি একবার ফেল করি তখন কিন্তু আমার উপরে আর মানুষের আস্থা থাকে না। সুতরাং যখন সিদ্ধান্ত নেব কোনোভাবেই কিন্তু আমাকে ফেল করা চলবে না, ওভাবে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। আর হলো কমিউনিকেশন স্ট্র্যাটেজিটা। আমাদের কিন্তু এই কোভিড-19 নিয়ন্ত্রণের জন্য কোনো কমিউনিকেশন স্ট্র্যাটেজি নাই। কমিউনিকেশনের কতগুলো নিয়ম আছে না, যে আমি যাদের মধ্যে কথা বলবো তাদের সাথে কোন ভাষায় কথা বলবো, কিভাবে তাকে অ্যাপ্রোচ করব, কোন আঙ্গিক কোন অ্যাঙ্গেলটা নিয়ে আমি তার কাছে যাব। সব মানুষ কিন্তু একরকম না। শিক্ষার, সাংস্কৃতিক, ধর্মীয় বিভিন্ন বিশ্বাস, গোঁড়ামি, ওই অনুযায়ী কিন্তু আমাকে একটা প্ল্যান করতে হবে, টার্গেট করতে হবে, স্ট্র্যাটেজি করতে হবে, এবং বিভিন্ন ভাষা বিভিন্ন জনের কাছে নিয়ে যেতে হবে। তো সেটা কিন্তু এই ধরনের কোনো প্ল্যান করা হয়নি। কেস ম্যানেজমেন্ট আমরা জানি। আমার একটা হিসাবে বাংলাদেশ অন্তত 12,000 আইসিইউ দরকার। আপনার ইউরোপের সবচেয়ে যে খারাপ যে হেলথের দিক দিয়ে খারাপ গ্রিস, সেখানেও কিন্তু 19,000 মানে আপনার আছে, আইসিইউ আছে। এখন আমরা বলছি আমরা সিঙ্গাপুর হয়ে গেছি, আমরা এটা সেটা হয়ে গেছে, তো আমাদের মাত্র 4,500 450 না 500 আইসিইউ নিয়ে আমরা হয়ে গেছি। কিন্তু আমাদের দরকার কিন্তু আসলে মিনিমাম 12,000। এবং এটা দরকার কিন্তু শুধু কোভিডের জন্য না। আমাদের যে এখন যে আপনার লংগিভিটি যেটা 73 বছরের মতো, সেটা কিন্তু যদি আমাদের আইসিইউ আরো বেশি থাকতো তাহলে আরো অনেক বেশি হতো। কারণ আপনার আইসিইউ মেইনলি হলো আপনার অসংক্রামক রোগের জন্য, তাই না? ব্লাড প্রেশারের জন্য, হার্ট অ্যাটাকের জন্য, হার্ট ডিজিজের জন্য, ক্যান্সারের জন্য। সেটা আমাদের নাই। এবং প্রথম ঢেউ আসার পরেও কিন্তু আমরা মনে করছি আমাদের চলে যাচ্ছে। তো ভবিষ্যতে কি হতে পারে আমরা তখন জানতাম, আমরা আন্দাজ করিনি যে মিউটেশন যদি ঢুকে যায়, মিউটেশন যদি ভিতরে হয়, তাহলে তখন কি অবস্থা দাঁড়াবে, এটা আমরা তখন চিন্তা করিনি। তারপর মেডিসিনের উপরে একই সময় এক ধরনের মেডিসিনে আমরা রিসার্চ করেছি, রেমডেসিভির, আইভারমেকটিন, আরো কত কিছু। এগুলো কিন্তু মানে উই ডিডন্ট রিড বিটুইন দ্য লাইনস। যারা রিসার্চগুলো করে অনেক রকম মার্কেট ক্রিয়েশনের জন্য চেষ্টা করেছে, তো এটা মার্কেট ক্রিয়েশনের এফর্ট ছিল, নট ইনফ্যাক্ট ইম্পার্টিং ট্রুথ অ্যান্ড ফ্যাক্টস। তো সেটাও আমাদের বোঝার চেষ্টা হয়নি।
এখন যে আপনার অ্যান্টিজেন টেস্ট যেগুলো হচ্ছে, অ্যান্টিজেন টেস্ট আমরা জানি যে অ্যান্টিজেন টেস্ট আসলে 50% কিন্তু নেগেটিভ হয়, এবং এমনকি RT-PCR-ও 30% নেগেটিভ হয়, এবং যদি নেগেটিভ হয় তাহলে ওদেরকে আমরা কিভাবে হ্যান্ডেল করব, এইটারে কিন্তু আমাদের কোনো স্ট্র্যাটেজি নাই। এবং প্যাথোলজি, ইমিউনোলজি আমাদের আর একটু বোঝা দরকার আছে, যে তা না হলে আমাদের চিকিৎসক যারা আছেন তারা কিন্তু চিকিৎসা করতে পারবেন না। যদি তারা অনেকে জানেন, কিন্তু এটা আমার মনে হয় না যে সবাই যারা চিকিৎসার সাথে সম্পৃক্ত তারা পুরোপুরি প্যাথোলজি, ইমিউনোলজিটা স্টাডি করেছেন। হসপিটাল রেডিনেস আমরা জানি, আসলে আইসিইউর জন্য দরকার কি, প্রতি 2টা বেডের জন্য একজন নার্স, এবং ইন্টারভেনশনিস্ট আমাদের দেশে খুবই কম। অনেকেই ইন্টারভেনশনিস্ট কথাটাই শোনেন নাই। ইন্টারভেনশনিস্ট বলা হয় যে 7টা থেকে 10 আইসিইউ বেডের জন্য একজন, এবং 2টা বেডের জন্য একজন নার্স। এটা কিন্তু আমাদের স্ট্যান্ডার্ডটা নাই, এবং সে অনুযায়ী কিন্তু আমার আইসিইউ সম্ভবত ওভাবে তৈরি করা হয় না। আর অক্সিজেন কথা আমরা জানি। ভ্যাকসিন নিয়ে কিন্তু আসলে গ্লোবাল একটা পলিটিক্স হচ্ছে, মার্কেট ক্রিয়েশনের ব্যাপার স্যাপার আছে, বিলিয়নস এন্ড ট্রিলিয়নস অফ ডলার্স এখানে মার্কেট ক্রিয়েশন হয়েছে। আপনারা জানেন যে আমেরিকান যে ফার্মগুলো আছে, ম্যানুফ্যাকচারিং ফার্মগুলো আছে, এগুলোকে আপনার ট্রাম্প সাহেব এক একটা কোম্পানিকে $1.5 বিলিয়ন, $2 বিলিয়ন পর্যন্ত অ্যাডভান্স দিয়েছেন। তার মানে কি? তার মানে হলো আমেরিকান যে ম্যানুফ্যাকচার আছে তাদের আপনার ভ্যাকসিন অলরেডি আমেরিকা কিনে রেখেছে, সুতরাং ওখান থেকে আমাদের পাওয়ার সম্ভাবনা নাই। আর ওদের যে আপনি জানেন যে mRNA যেটা আছে ভ্যাকসিন, আমাদের দেশে আনতে গেলে পুরা আমাদের ইপিআই সিস্টেমটাকে একেবারে আগাপাস্তলা পরিবর্তন করে ফেলতে হবে, ইন ইটসেলফ উইচ উইল বি আ হিউজ ইনভেস্টমেন্ট। আর জনসন এন্ড জনসনের কথা আজকে বলা হচ্ছে, বাংলাদেশ আমি শুনেছি জনসন জনসন কিনতে যাচ্ছে, কিন্তু জনসন এন্ড জনসন আপনারা জানেন সাউথ আফ্রিকাতে ওটার এফিকেসি ছিল 57%। মানে সাউথ আফ্রিকা যখন নতুন ভেরিয়েন্টে বেরিয়েছে তখন তারা টেস্ট করেছিল 57%, কিন্তু মডার্না বা আপনার অন্য ফাইজার বা এমনকি অন্যান্য রাশিয়ান বা চাইনিজ এরা কেউই কিন্তু সাউথ আফ্রিকান ভেরিয়েন্ট বের হওয়ার পরে ওইখানে এটা টেস্ট করে নাই। এখন জনসন এন্ড জনসন করেছে, তাদের হলো 57%, যেটা ইউএসএ তে 72% পাওয়া গেছে এক ডোজে। জনসন এন্ড জনসন বলছে এক ডোজই হয়ে যাবে, কিন্তু মজার ব্যাপার হলো জনসন এন্ড জনসনের যে ভ্যাকসিনটা, এটা একটা মানে রিকম্বিনেন্ট ভ্যাকসিন। আপনার অ্যাডিনোভাইরাস 26 এর মধ্যে আপনার এই স্পাইক প্রোটিনটা ঢোকানো হচ্ছে, যেটা আপনার ইংল্যান্ডে শিম্পাঞ্জির অ্যাডিনোভাইরাসের মধ্যে ঢোকানো হয়েছে, আর রাশিয়াতে অ্যাডিনোস 26 এবং এরপরে অ্যাডিনো 5 রিকম্বিনেন্ট ইউজ করেছে। এখন জনসন জনসন যদি এক ডোজ দিয়ে যদি সেরে যায়, তো রিকম্বিনেন্ট অ্যাডিনোভাইরাস 26 দিয়ে তাহলে রাশিয়া 26 এবং 5 দুটোই ব্যবহার করছে। তো এইখানেও একটা জিনিস আমাদের বোঝার ব্যাপার আছে। এখন অনেকে প্রশ্ন করেন যে ডক্টর জাকির, আমি একটু ইন্টারাপ্ট করছি, একটু তাড়াতাড়ি যেতে হবে। হ্যাঁ, আমার মধ্যে আর দুই একটা আছে। থ্যাংক ইউ। আরেকটা হলো আমাদের বলা হচ্ছে, অনেকে বলেন যে আমাদের যে এই যে এটা কতদিন থাকবে, ভ্যাকসিন দিলে কতদিন কাজ করবে। এখন SARS 1 যেটা 2003-এ দেখা গেছিল, মার্স যেটা মাঝে মাঝে আপনার মিডল ইস্টে দেখা যায়, দেখা গেছে এগুলোর একবার হয়ে গেলে ইমিউনিটি 3 বছরের বেশি থাকে না। কারণ এটাও আমরা জানি যে বাংলাদেশে আপনার 7টা যে করোনা ভাইরাস মানুষকে ইনফেক্ট করে, তার মধ্যে 4টা কিন্তু আমাদের বাংলাদেশে থাকে, শীতকালে পাওয়া যায়। এবং অনেকে বলছেন 30% আমাদের যে শীতকালে ঠান্ডা, জ্বর, কাশি হয়, এগুলো ওই 4টা করোনা ভাইরাস দিয়ে হয়। এবং ওগুলো তার মানে প্রত্যেক বছরই কিন্তু হচ্ছে, ইমিউনিটি খুব ডেভেলপ করে না। এবং যেতে আরএনএ ভাইরাস, এটা আসলে মিউটেশন, এটা ডিএনএ চাইতে অনেক বেশি হয়। ফিউচারে আমরা কোথেকে ভ্যাকসিন পাবো এটা হয়তো আমরা আলাপ করবো, আমি এখানে আলাপ করতে চাই না, কিন্তু আমি একটার উপর জোর দেবো, ওটা হলো ভ্যাকসিন দেওয়ার পরে আজ পর্যন্ত আমাদের এখানে কেউ এটা চিন্তা করছেন না যে ভ্যাকসিন এফিকেসি কতটা আছে সেটা আমাদের পরীক্ষা করা দরকার, এবং ফার্মাকোভিজিলেন্স আসলে কতদিন থাকা দরকার। একটা পেপার বেরিয়েছিল, তারা বলছে mRNA ভ্যাকসিনের ব্যাপারে যে অন্তত 7 বছর ফার্মাকোভিজিলেন্স করা দরকার। কারণ আমরা অনেকে জানি পোস্ট কোভিড যে লং টার্ম যে ইফেক্ট গুলো হচ্ছে, সেগুলো 5, 7, 8 মাস পরেও হচ্ছে। তো সেজন্য যে যারা ভ্যাকসিন পাচ্ছেন তাদেরকে আমাদেরকে ওভাবে পরীক্ষা করতে হবে। লাস্ট এটা হলো আমার, আপনি এখানে দেখেন, আমি যেটা বলছিলাম ভ্যাকসিনে ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি হচ্ছে, সবখানে আপনি দেখবেন আমেরিকান ভ্যাকসিন গুলো নিয়ে আলোচনা হয়। আমেরিকান ভ্যাকসিন যখন আলোচনা হয় তখন
রাশিয়ান এবং আপনার চীনের ভ্যাকসিনগুলোর উল্লেখই করা হয় না, এবং উল্লেখ করা হলো এমনভাবে ইনুয়েন্ডো দিয়ে করা হয়, মনে হয় বলে খুব বাজে জিনিস, কোনো কাজের জিনিস না, এই ধরনের তাদের তথ্য নাই, এটা নেই নাই, তথ্য কিন্তু সত্যিকার ভাবে কারোই নাই। এবং আপনার এফডিএ এবং সিডিসি যারা এগুলো করে অ্যাপ্রুভাল দেয়, তারা কিন্তু আপনারা জানেন যে মডার্না 2010 সালে এস্টাবলিশ হয়েছে। মডার্নাতে আজ পর্যন্ত এফডিএ কোনো ভিজিটই করে নাই গত 10 বছরে, কিন্তু তাদের ভ্যাকসিনটাকে কিন্তু যতটা ইনফরমেশন পেয়েছে তার উপর ভিত্তি করে অ্যাপ্রুভাল দেওয়া হচ্ছে। এবং আসলে এই তথ্যগুলো কতখানি কারেক্ট, আপনি অ্যাস্ট্রাজেনেকার টিকা দেখেন, প্রথমে বললো 62% কাজ করে 1 মাস পরে দ্বিতীয় ডোজ দিলে, তারপর বলা হলো না 3 মাস পরে দিলে 3 মাস প্রথম ডোজের 3 মাস পরে 76% হয়ে যায়, এবং ওই সময় যদি দ্বিতীয় ডোজ দেওয়া হয় তখন 82% হয়। এই ধরনের অনেক, এবং এখন বলা হচ্ছে যে হসপিটালাইজেশন এবং মৃত্যু কমাবে, সংক্রমণ কমাবে না। এই ধরনের বিভিন্ন তথ্যগুলো বেরিয়ে আসছে, এগুলো আমাদের কি নজর রাখা দরকার। বাট এটা হলো একটা স্লাইড এখানে দেখানো হয়েছে, এটা মার্চের 4 তারিখে, যে পৃথিবীতে সবচেয়ে বেশি অ্যাস্ট্রাজেনেকা অ্যাপ্রুভাল পেয়েছে, তারপরে কিন্তু স্পুটনিক 5, তারপরে ফাইজার, মডার্না, দেখেন সিনোফার্ম, সিনোভ্যাক, ক্যাসিনো, এবং পৃথিবীর অনেক দেশে কিন্তু চাইনিজ গুলো ব্যবহৃত হচ্ছে। লাস্ট কথাটা, আমার নিউ এজে কিছুদিন আমার পেপার প্রিন্ট করা বন্ধ করে দিয়েছিল, কারণ আমি এক প্রশ্ন তুলেছিলাম যে ইনফেকশন রেট এবং আপনার আপনার যে টেস্ট পজিটিভিটি দুটো এক জিনিস না, এবং আপনাদের পেপারে সবসময় এটি ভুল বলা হচ্ছে, এখন অবশ্যই তারা এখন কারেকশন করেছে। তো এটা আমাদের বোঝা দরকার যে কতগুলো টার্ম আছে, টেস্ট পজিটিভিটি, কেস ফ্যাটালিটি, ইনফেকশন ফ্যাটালিটি। ইনফেকশন ফ্যাটালিটি মানে কি, যার কোনো সাইন সিম্পটম দেখা দিয়েছে তাদের মধ্যে কতজন মারা গেছে। কেস ফ্যাটালিটি স্পেসিফিকলি টেস্ট করে পজিটিভ যারা তাদের মধ্যে কতজন মারা গেছে। এই ধরনের যে ইয়েগুলো আছে, আপনার যে টার্মগুলো আছে, সেগুলো আমাদেরকে আসলে ভালো করে বোঝা দরকার। এবং লাস্ট কথা হলো যে জিনোমিক সিকোয়েন্সিং আমাদের ফ্রিকুয়েন্টলি করা দরকার। যদিও আমরা প্রায় শুনি বাংলাদেশে একটা প্রতিষ্ঠান জিনোমিক সিকোয়েন্সিং করছে, তার চেয়ে অনেক বেশি করছে কিন্তু বিসিএসআই এই পর্যন্ত প্রায় 700 মতো জিনোমিক সিকোয়েন্সিং করছে। তারা আমাকে বলছে তারা যথেষ্ট সমর্থন পায় না স্যাম্পল কালেকশনের জন্য, স্যাম্পল পাওয়ার জন্য। তো এই হলো আমাদের রিয়ালিটি। ভিতরে অনেক কিছু আছে যেটা আমরা জানি না বাইরে থেকে, বাট ফ্যাক্ট রিমেইনস, জিনোমিক সিকোয়েন্সিং কিন্তু আমাদের প্রায় করা দরকার এবং এটা প্রকাশ করা দরকার। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর জাকির হোসেন। এই আপনার এই কিনোট স্পিচে আপনি অনেকগুলো ইস্যু, যেটা অল অফ দেম আর ভেরি রিলেভেন্ট ফর টুডে। আজকে যে অবস্থায় আমরা আছি সেটা এই দ্বিতীয় ঢেউ সামলাতে এই সবগুলো ইস্যুই আমাদের জন্য খুবই প্রয়োজন। আমরা এখন চলে যাব আমরা আমাদের পরবর্তী পর্যায়ে, যেখানে আমরা আমাদের দুজন ডেজিগনেটেড ডিসকাসেন্ট আছেন, তাদের কাছ থেকে আমরা স্পেসিফিক কিছু বিষয় নিয়ে একটু ওনাদের মতামত চাইবো। প্রথমে ডক্টর মুশতাক হোসেন, আমরা আগেই পরিচয় দিয়েছি যে উনি মুশতাক ভাই আমাদের আইডিসি এর অ্যাডভাইজার, এবং বাংলাদেশে এই কোভিড-19 এর ক্ষেত্রে একজন পুরোধা, যিনি এই সম্পর্কে সবসময় কথা বলেন, এবং তার কথা যথেষ্ট মূল্য আমাদের সবার কাছেই অফকোর্স। তো 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 এই ডক্টর মুশতাক হোসেন বলবেন যে ভ্যাকসিনেশন সম্পর্কে ওনার মতামত, কিছু কিছু ইস্যু যেটা ডক্টর জাকির প্রস্তাবনা করেছেন, এগুলোর উপরে, এছাড়াও আরো দি ইস্যুস অফ ইকুইটি এন্ড সাপ্লাই, এই জিনিসগুলা, এবং এটার সাথে রিলেটেড অন্যান্য যেসব জিনিস আছে, আমরা আশা করব যে ডক্টর মুশতাক হোসেন এসব ব্যাপারে বলবেন। তবে অফকোর্স অন্যান্য বিষয়ে যদি আপনি কিছু বলতে চান, ডেফিনেটলি আমরা আশা করব যে আপনি যদি অ্যাপ্রক্সিমেটলি 7-8 মিনিটের মধ্যে শেষ করতে পারেন তাহলে খুব ভালো হয়। ধন্যবাদ। জি, ধন্যবাদ। যে আমার অগ্রজ মুশতাক রাজা ভাই, একই নামে নাম। আমি অনেক সময় গৌরব অনুভব করে, অনেকে মনে করে আমি মুশতাক রাজা ভাই। আমি জানি না মুশতাক রাজা ভাইকে কেউ মুশতাক হোসেন মনে করে কিনা, ক্ষমা করবেন তাহলে। তো তো আমাকে মুশতাক রাজা ভাই খুবই পছন্দ করেন, প্রায় আমি হেলথ আছে অংশ নিয়ে আমি অনেক জানতে পারি, শিখতে পারি। বিশেষ করে আজকে জাকির ভাই তিনি আরেক বড় ভাই, যিনি আমাকে পাবলিক হেলথে চাকরি করতে উদ্বুদ্ধ করেছেন। উনি আমাকে বলেছেন যে তোমার মতো পরিচিত
ছাত্র রাজনীতি করা যদি পাবলিক হেলথে আসে এটা অনেক ভালো হবে, আমি আজও সেটা মনে করি। তো জাকির ভাই অনেক বিশাল ক্যানভাসে এঁকেছেন, সবগুলো হয়তো মানে আশা করি উদ্যোক্তা যারা আছেন আমাদেরকে তার পাওয়ার পয়েন্টটা যদি বিতরণ করেন, আমরা এই মিটিং এ সব আলোচনা করবো না হয়তো, কিন্তু আমাদের কর্মস্থলে সেগুলো আমরা নিশ্চয়ই কাজে লাগাবো। আমি কিছু কিছু বিষয়ে আমি একটু বলছি। জাকির ভাইয়ের মতো একজন রিনাউন্ড এপিডেমিওলজিস্ট অনেক তথ্য তার কাছে পৌঁছে না, এটা কিন্তু আমাদের একটা ব্যর্থতা। যে তিনি বেশ কিছু বলেছেন যে আমাদের স্ট্র্যাটেজি নাই, পরিকল্পনা নাই। তিনি নিশ্চয়ই জানেন যে কোভিড এর জন্য একটা বাংলাদেশ প্রিপারেটরি রেসপন্স প্ল্যান বিপিআরপি করা হয়েছে, এবং সেখানে আমি শুনছিলাম যে কমিউনিকেশন স্ট্র্যাটেজি না, হ্যাঁ আছে স্ট্র্যাটেজি, হ্যাঁ বলতে পারেন যে স্ট্র্যাটেজি আছে, বাস্তবায়ন কোথায়? সেই বাস্তবায়নের জন্য কি করা হয়েছে? কমিউনিকেশন এবং কমিউনিটি মোবিলাইজেশনের জন্য একটা পিলার আছে, সেই পিলারে কিন্তু অনেক এনজিও কাজ করছে। হ্যাঁ নিশ্চয়ই সেখানে দেখা দরকার যে সেই এনজিও গুলো যেটা আমাদের বিপিআরপি তে লেখা হয়েছে, যেটা এখন আবার হালনাগাদ করা হচ্ছে, সেটা তারা কতটুকু অ্যাচিভ করতে পারলো। তাহলে বলে জাকির ভাইয়ের মতো লোক যদি সেখানে স্ক্রুটিনি করেন, কিন্তু স্ট্র্যাটেজি নাই সেটা বললে কিন্তু আর সেটা হলো না। তারপরে জাকির ভাই বলছিলেন যে যারা অ্যান্টিজেন টেস্টে নেগেটিভ হবে তাদের কি করা হবে, এটা কিন্তু পলিসি করা আছে যে অ্যান্টিজেন টেস্ট যেখানে করে, শুধুমাত্র অ্যান্টিজেন টেস্ট, সেখানে কিন্তু পজিটিভিটি 100%। কারণ অ্যান্টিজেন টেস্টে নেগেটিভ যে, তাকে কিন্তু পাঠানো হয় তার স্যাম্পলটা আরটিপিসিআর করার জন্য। কারণ জাকির ভাই বলেছে যে এটা 50%, যদিও আমরা অনুমতি দিয়েছি অ্যান্টিজেন টেস্ট স্পেসিফিক এবং সেন্সিটিভিটি যদি আপনার 90-র উপরে না হয় তাহলে সেটা আমদানি হবে না। স্পেসিফিটি 95% সবগুলোই আছে। তো সেক্ষেত্রে যদি 50% হয়, লক্ষণ আছে কিন্তু নেগেটিভ, তাকে আরটিপিসিআর টেস্ট নিয়ে কনফার্ম করা হয়, সেই এটা আছে। আর আরটিপিসিআর যে নেগেটিভ হয়, এখানে ক্লিনিক্যাল গাইডলাইন যেটা আমাদের সপ্তমবারের মতো হালনাগাদ করা হয়েছে, সেখানে ক্লিনিক্যাল গাইডলাইনে বলা হয়েছে আরটিপিসিআর নেগেটিভ হলে তার যদি সিমটম থাকে তাকে সিটি স্ক্যান যদি সম্ভব হয় সিটি স্ক্যান করা, নাহলে এক্সরে করে দেখা তার লাংসের কি অবস্থা, তাকে সন্দেহজনক করোনা হিসেবেই ট্রিটমেন্ট দেওয়া হয়, তাকে কিন্তু আইসোলেশন থেকে ছেড়ে দেওয়া হয় না। হ্যাঁ এটা সমালোচনা থাকতে পারে যে এটা কতটুকু এফেক্টিভ, সব জায়গায় করছে কিনা, ইত্যাদি ইত্যাদি। আর ভ্যাকসিনের বিষয়ে বললে যে ভ্যাকসিন দেওয়ার প্রথম দিন থেকেই, অন্তত আমি আইডিসিআর একটা জানি, একটা নির্দিষ্ট সংখ্যক সাব স্যাম্পল তাদেরকে আপনার অ্যান্টিবডি টেস্ট করা হচ্ছে ভ্যাকসিন নেওয়ার আগে, ভ্যাকসিন নেওয়ার পরে, 3 মাস পরে, সেকেন্ড ডোজ নেওয়ার আগে, সেকেন্ড ডোজ, একটা প্রোটোকল অনুযায়ী, পুরোপুরি বলতে পারছি না আমি, সেইটার সাথে ইনভেস্টিগেটর না। অর্থাৎ ভ্যাকসিন নেওয়ার পরে কতদিন পরে অ্যান্টিবডি হলো, নিউট্রালাইজিং অ্যান্টিবডি কতদিন থাকছে, এইটা কিন্তু একটা ওয়ার্ল্ড ওয়াইড বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানে রিকোয়ারমেন্ট, এবং যারা ভ্যাকসিন প্রডিউস করেছে তাদের রিকোয়ারমেন্ট যে তাদের ভ্যাকসিনটা কার্যকরী কতদিন থাকছে, সেটা কিন্তু ডেটা বাংলাদেশ থেকেও আমরা দিচ্ছি, আইসিডিডিআর করছে। কাজে ডব্লিউএইচওর অনেক সমালোচনা অবশ্য আমাদের কি বলে জাকির ভাই নিজে ডব্লিউএইচও ছিলেন কর্মকর্তা সিআরওতে, তিনি অনেক ভিতরের খবর জানেন। সমালোচনা আছে, কিন্তু তারা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড নেটওয়ার্কিং করছে, যেটা হয়তো কোনো দেশের পক্ষে সম্ভব না। সিডিসি আটলান্টা করার চেষ্টা করে, সেটা তো সঙ্গত কারণেই তারা ডব্লিউএইচওর সাথে মিলেমিশেই করে অধিকাংশ ক্ষেত্রে। তো এখন আমি আসছি যে মুশতাক রাজা ভাই আমাকে যেটা বলেছেন যে ভ্যাকসিনের বিষয়, ভ্যাকসিন এখন পর্যন্ত আমরা দ্বিতীয় ডোজ শুরু হয়েছে, দ্বিতীয় ডোজ চলছে, দ্বিতীয় ডোজ সহ প্রথম ডোজের সংখ্যা আগে বেড়েছে, কিন্তু প্রথম ডোজের প্রতিদিন সংখ্যা একটু কম। এটা ডিমান্ড এন্ড সাপ্লাই, যতটুকু আমাদের সাপ্লাই আছে সেই অনুযায়ী ডিমান্ড আমার মনে হয় মোটামুটি সঙ্গতিপূর্ণ। কিন্তু আপনারা সবাই এগ্রি করবেন যে এই ভ্যাকসিনের এই ডিমান্ডটা যথেষ্ট না, এবং ভ্যাকসিনের সাপ্লাইটাও বাড়ানো দরকার। এক্ষেত্রে একাধিক উৎস থেকে ভ্যাকসিন সংগ্রহ করার স্ট্র্যাটেজি কিন্তু আগে থেকে ছিল, হয়তো সেটা সারফেসে আসেনি। অ্যাস্ট্রাজেনেকা বিষয়ে খুবই সফলভাবে সরকার এটা নেগোশিয়েট করেছে, কিন্তু এখন সিরাম ইনস্টিটিউটের উপরে সমস্ত পৃথিবীর নজর। অ্যাস্ট্রাজেনেকা কোম্পানি তো মামলা করার ভয় দিচ্ছে, তারা কোভ্যাক্সে কেন সাপ্লাই দিচ্ছে না, এবং বিল গেটস প্রচুর টাকা দিয়েছে এটা ওয়ার্ল্ড ওয়াইড সাপ্লাই দেওয়ার জন্য। এখন ভারতে আপনার ইনফেকশনটা অনেক উপরে উঠে গেছে, যে ভারতের সরকারের পক্ষে ভারতের জনগণের চাহিদা উপেক্ষা করা সম্ভব হচ্ছে না। যদি বাংলাদেশে হতো
আমাদের মানে ঘেরাও টেরাও শুরু হয়ে যেত যে আমাদের দেশে ভ্যাকসিন না দিয়ে তোমরা কারো বিদেশে দিচ্ছ। কাজে এক্ষেত্রে আমরা এখান থেকে অনুরোধ করবো আমাদের এই ফোরাম থেকে, যে একটা হচ্ছে অন্যান্য সূত্র থেকে ভ্যাকসিন আনার জন্য যে সমস্ত প্রক্রিয়াগুলো একটু শ্লথ হয়ে গেছিল সেগুলো দ্রুত অ্যাক্টিভেট করা দরকার। আরেকটা হচ্ছে বাংলাদেশে ভ্যাকসিন তৈরি করবার জন্য আমাদের যে সমস্ত ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে সবার উপরে ইডিসিএল এ ভ্যাকসিন তৈরি করতে পারে, আইপিএস কেও সাপোর্ট দিলে করতে পারবে। যে সমস্ত ভ্যাকসিন বিভিন্ন দেশে কাজে লাগছে সেই সমস্ত ভ্যাকসিন কোম্পানির সাথে এবং ডাব্লিউএইচওর মধ্যস্থতায় আমরা যদি ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটটা এখানে ওয়েভ করা হয়, ডাব্লিউটিও বলাও আছে 2021 সাল পর্যন্ত আমাদের তথাকথিত তৃতীয় বিশ্বে ঔষধ এবং ভ্যাকসিন তারা মেধাসত্ত্ব আইন ছাড়াই তারা আমাদেরকে দিতে পারে। আমরা শুধু তৃতীয় বিশ্বে এটা প্রয়োগ করব, এটা প্রথম বিশ্বে আমরা এটা রপ্তানি করব না। তো সেটা আমাদের নিজের দেশে প্রোডাকশন করেও কিন্তু আসলে আমাদের কুলাবে না, আমরা বিদেশ থেকেও আনা, এই সবকিছু মিলিয়ে আমাদেরকে এটা চালিয়ে যেতে হবে। এবং যখন ভ্যাকসিনটা আমাদের আরো বেশি অ্যাভেলেবল হবে তখন হাসপাতাল থেকে এই ভ্যাকসিন নেওয়ার দায়িত্ব চলে যাবে যারা ট্র্যাডিশনাল আমাদের ইপিআই ভ্যাকসিনেটর, অর্থাৎ আপনার উপজেলা লেভেলেরও বাইরে আমাদের বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে, ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক, শহরের যে প্রত্যেকটা ওয়ার্ডে আপনার একটা এনজিও তারা মাতৃ স্বাস্থ্য এবং শিশু স্বাস্থ্য সেবা দিয়ে থাকে, সেসব তারা আগের থেকেই প্রশিক্ষণ প্রাপ্ত ভ্যাকসিনেটররা। সেখানে গেলে কিন্তু এখন যে ভ্যাকসিন দেওয়ার হার তার চেয়ে অনেক গুণ বেড়ে যাবে। এটা আমার চাইতে জাকির ভাই অনেক ভালো জানেন, আমার নিশ্চয়ই 5 গুণ তো বটে, 10 গুণে বেড়ে যাবে। কিন্তু সেই 10 গুণ ভ্যাকসিন কিন্তু এখন আমাদের সাপ্লাইতে নাই। সেটা সক্ষমতা আমাদের আছে, জনবলও আছে, এবং সেটা খুব সুন্দরভাবে তারা করতে পারবে। আমরা আশা করি যে দ্বিতীয় ডোজ এবং প্রথম ডোজ চলছে, আমরা যদি বিকল্প উৎস থেকে আরো ভ্যাকসিন পাই তাহলে আমরা একেবারে ইউনিয়ন পর্যায়ে ভ্যাকসিন পর্যায়ে যেতে পারবো। এবং ভ্যাকসিন হেজিটেন্সি বাংলাদেশে আছে, সব পৃথিবীর সব দেশেই আছে। ধর্মীয় দিক থেকে ভ্যাকসিন হেজিটেন্সি বরঞ্চ আমাদের দেশে কম। ইন্দোনেশিয়াতে অনেক ঝামেলা হয়েছিল যে ভ্যাকসিন এটা হারাম, তারপর চীনের ভ্যাকসিন কেন আসলো, তারা তো ধর্ম মানে না, শুকরের মাংস, সেখানে কিন্তু ওলামা বোর্ড আপনার সেটা সমাধান করেছে। পাকিস্তানেও এরকম সমস্যা হয়েছিল, পাকিস্তানের সমাধান হয়েছে। আমাদের দেশে কিন্তু ওই রকম কোনো রেজিস্ট্যান্স আমাদের মানে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অতটা আসেনি। যেটা আছে সেটা হিডেন, যে হয়তো ব্যক্তিগতভাবে পোষণ করে যে আমাদের ভ্যাকসিন না দিলেও চলবে, আমাদের উপরে হয়তো আল্লাহ রহমত আছে ইত্যাদি ইত্যাদি। যেটা ভ্যাকসিন হেজিটেন্সি ছিল এটা অনেকটা রাজনৈতিক বিভাজন বা বিভিন্ন কারণে, যে ভারতের তৈরি ভ্যাকসিন এটা কেটে গেছে, যে ভারতের তৈরি ভ্যাকসিন নয়, এটা ভারতে তৈরি হচ্ছে ভ্যাকসিন কিন্তু আমরা অ্যাস্ট্রাজেনেকা এবং অক্সফোর্ড থেকে এসেছি, এখন এই মোটামুটি এটার বিষয়টা নেই। তো ভ্যাকসিন নিয়ে আমার মনে হয় আমাদের ভালোই চলছে, কিন্তু আমাদের সরবরাহটা এই মুহূর্তে কম। আমি আরেকটা পয়েন্ট বলে শেষ করব। কিছুক্ষণ আগে আমি মোশতাক আজম রিজরে সিপিডির ইয়েতে ছিলাম, সেখানে আমি বলেছি যে আমাদের এই যে লকডাউন নামে পরিচিত পাবলিক হেলথ অ্যান্ড সোশ্যাল মেজার, লকডাউন কথাটা আমি ব্যবহার করি না, আপনারা অনেকে ব্যবহার করেন না, এটা একটা শাস্তিমূলক শব্দ। এখন অনেকে অবশ্য বলে যে টানা কারফিউ দিয়ে পাবলিককে জোর করে, হ্যাঁ নিশ্চয়ই, আমরা যদি ঘরে থাকতে পারি সবাই 2 সপ্তাহের জন্য, সবকিছু অফিস আদালত বন্ধ থাকে, যানবাহন বন্ধ থাকে, সংক্রমণটা অনেক কমে যাবে। আমাদের কম্প্রোমাইজ করতে হচ্ছে আমাদের নানা জরুরি এবং অর্থনৈতিক বিবেচনায়। সেটা একটা দেশের সরকার সামগ্রিক বিবেচনায় সিদ্ধান্ত নেয়, জনগণ যদি এখানে গণতান্ত্রিক ব্যবস্থা থাকে, জনগণ এটার প্রতিবাদ করে এবং যারা স্টেক হোল্ডার তারাও প্রতিবাদ করতে পারে, একটা সিদ্ধান্তে আসে। তো আমাদের আমি এটা দৃষ্টি আকর্ষণ করব যে আমাদের গত সোমবারে যখন সরকার একটা সীমিত বিধিনিষেধ জারি করলো, তার পরে কিন্তু সংক্রমণটা দেখছি বাড়ছে বা মৃত্যুর সংখ্যাও কমছে না। যে কোনো একটা ব্যবস্থা নেওয়ার পরে অন্তত 2 সপ্তাহ অপেক্ষা করতে হয় সংক্রমণ হারের উপরে তার কতটুকু প্রভাব পড়ে, মৃত্যুর হারের উপরে কতটুকু প্রভাব পড়ে তার জন্য 3 সপ্তাহ অপেক্ষা করতে হয়। আমাদের মাত্র 1 সপ্তাহ গেছে। আমি আশাবাদী, আমি অন্য জায়গায় বলেছি, সীমিত আকারে যেটা হয়েছে আমি বলবো সাফল্য আছে। আমরা কমিউনিটি সেন্টার গুলো বন্ধ করে দিয়েছি, বিয়ে শাদী সামাজিক অনুষ্ঠান রাজনৈতিক সমাবেশ স্লোগান নির্বাচনটা বন্ধ হয়ে গেছে। মসজিদও মোরাললেস, এই যে বড় বড় জামাত এগুলা কিন্তু কম, যদিও সব জায়গায় সেটা হয়নি। এইসব জায়গার কারণে কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মাসে সুপার স্প্রেডিং ইভেন্ট ঘটেছে। এই বদ্ধ জায়গায় মাস্ক খুলে খাওয়া দাওয়া, সমবেত কণ্ঠে সঙ্গীত, ওয়াজ মাহফিল, নির্বাচনী স্লোগান, এটা আমাদেরকে অনেক সংক্রমণ বাড়িয়েছে, যেটাকে আমরা ভেরিয়েন্টের সাথে, এটা কোইন্সিডেন্স, ভেরিয়েন্টের কারণে হতে পারে, কিন্তু আমি মনে করি 1 নম্বর হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারিতে আমাদের এই বদ্ধ ঘরে এই সমস্ত অনুষ্ঠান,
এবং বাজারঘাট সব তো ফুল স্কেলে চলেছে আমাদের বদ্ধ ঘরে বিপণী বিতানগুলো কিছু কাজে এটা সাকসেসফুলি বন্ধ আছে, তবে ব্যর্থ যে নাই তা না। গণপরিবহন সীমিত আকারে খুললেও অফিস টাইমে প্রচন্ড ভিড় হয়, এবং আজকে এবং গতকাল তো প্রচন্ড ভিড়। অনেকে যাদের ঢাকা শহরে সাপোর্ট করার কিছু নাই তারা গ্রামে যাচ্ছে, এতে আমি নিন্দার কিছু দেখি না। তারা ঢাকা শহরে তো তাদের খাওয়ার ব্যবস্থায়, তারা গ্রামে কেন যাবে না? তারা এখন তাদের যে ঢাকা শহরে সাপোর্ট করার ব্যবস্থা করতে পারি, তারা মুভমেন্টটা করতো না। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। কাজে এটার এফেক্ট আমরা দেখবো। আমার ধারণা, আমার আশাবাদ যে আগামী সোমবারের মধ্যেই এই সংক্রমণের যে সুনামির ঢেউটা সেটা কিছুটা থমকে দাঁড়াবে, এবং এরপরে সপ্তাহ থেকে সরকার যে টোটালি আমার এই অফিস আদালত বন্ধ করে, হয়তো কলকারখানা খোলা থাকছে, তারা যদি নিজেরা কন্টেইন করে কলকারখানা চালাতে পারে কোয়ারেন্টাইনের মতো করে, সেটা সে ঝুঁকি বিবেচনা করে আমরা সেটা দেখতে পারি। তো সেক্ষেত্রে সংক্রমণের যেটা হারটা থমকে দাঁড়াবে এই সপ্তাহের শেষ নাগাদ, সেটা ধীরে ধীরে নামা শুরু করবে। যত দ্রুত সংক্রমণটা উঠেছে তত দ্রুত কিন্তু নামবে না। এটা নামাতে গেলে আমাদের 2টা ঈদ পার হইতে হবে। এ পর্যন্ত আমাদের সীমিত আকারেই সবকিছু যেন আমরা মেনে চলতে পারি, মানুষকে সঙ্গে নিয়ে, মানুষকে সম্পৃক্ত করে, যারা এলাকার নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ, পেশাজীবী নেতৃবৃন্দ এবং অসংখ্য ভলান্টিয়ারদেরকে নিয়ে আমরা যে সীমিত আকারে আমাদের চলাচল নিয়ন্ত্রণ, বিভিন্ন অফিস আদালত সীমিত করা, এবং প্রাতিষ্ঠানিকভাবে আমরা নিশ্চিত করব স্বাস্থ্যবিধি মেনে চলতে পারছি কিনা, এবং এলাকা ভিত্তিক আমরা নিয়ন্ত্রণ করতে হবে নেতৃবৃন্দকে নিয়ে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলতে পারছি কিনা। আর হচ্ছে যারা সংক্রমিত হচ্ছে তাদেরকে ইমিডিয়েটলি ফিল্ড হাসপাতাল বা অস্থায়ী হাসপাতালের মতো করে তাদেরকে আমাদের চিকিৎসার আওতায় নিতে হবে, যারা বাসায় থেকে আইসোলেশন করতে পারছেন না। সংক্রমণের এই প্রাথমিক উৎস যদি আমরা নিয়ন্ত্রণ না করে শুধুমাত্র স্বাস্থ্যবিধির কথা বলি, আমাদের সাফল্য কিন্তু সীমাবদ্ধ থাকবে। এই সংক্রমণের প্রাথমিক উৎস 90% তাদেরকে হাসপাতালে যেতে হয় না, তাদেরকে আমরা আইসোলেশন নিশ্চিত করতে পারলে আমরা অনেক সংক্রমণ কমাতে পারবো। আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি। থ্যাংক ইউ। ধন্যবাদ মোশতাক ভাই, আপনি অনেকগুলো জিনিসের অবতারণা করেছেন। শুধু যে ভ্যাকসিনেশন তা না, লকডাউন সম্পর্কে অনেক কিছু বলেছেন, এবং 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 আপনি আমরা খুব খুশি যে আপনি এখন যেভাবে চলছে সেটাতে আশাবাদী। যদিও আপনি এইটাকে আরো সাকসেসফুল করতে গেলে আরো অনেক কিছু করা দরকার, সেগুলো সম্পর্কে আপনি বলেছেন, সেজন্য অনেক 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 ধন্যবাদ। আমরা এখন চলে যাব আমাদের দ্বিতীয় ডেজিগনেটেড ডিসকাসেন্ট, প্রফেসর লিয়াকত আলী। তো আমরা আগে ওনাকে পরিচয় করে দিয়েছি, তো আবার বলছি যে ডক্টর লিয়াকত আলী, আপনারা সবাই ওনাকে চেনেন যে উনি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস এর প্রথম এবং প্রাক্তন ভাইস চ্যান্সেলর, এবং এবং এই কোভিডের ব্যাপারে একজন অভিজ্ঞ ব্যক্তি। উনি সবসময় আমরা বিভিন্ন মিডিয়ার আলোচনা আসেন, এবং তার কাছ থেকে আজকে আমরা শুনবো, এবং আমরা তাকে বলেছি এই লকডাউন সম্পর্কে আরেকটু কিছু বলার জন্য। তবে লিয়াকত ভাই, আপনি শুধু যে লকডাউন সম্পর্কে বলবেন তা না, অন্য বিষয় সম্পর্কে যদি বলতে চান তাহলে প্লিজ ফিল ফ্রি। আমরা আশা করছি যে আপনি 7-8 মিনিটের মধ্যে আপনার বক্তব্য পেশ করবেন। প্রফেসর লিয়াকত আলী। আসসালামু আলাইকুম সবাইকে। ধন্যবাদ আমার অত্যন্ত শ্রদ্ধেয় মোস্তাক রাজা ভাই এবং ডক্টর জাকির ভাই, এবং সেই সঙ্গে মুস্তাক ভাই কথা বললেন, আরো যারা রয়েছেন। আমরা যে গত বছর যখন এই সময়টা ছিল, যখন লকডাউনের বিপরীতে সাধারণ ছুটি বলে শব্দটা দিয়ে আসলে আগের বার বলা হয়েছিল, এবার একই বিষয়কে আবার লকডাউন বলা হয়েছে, টার্মিনোলজি নিয়ে অনেক সমস্যা। কিন্তু তখন আসলে অন্ধকারে ছিলাম, অনেক অন্ধকারে ছিলাম। তখন যেটাকে আমাদের যে ইন্টারভেনশনের দুটো মেজর উইং, একটা ফার্মাকোলজিক্যাল ইন্টারভেনশন, সেটা নিয়েও অনেক অন্ধকারে ছিল সারা বিশ্ব। আর যেটা আমরা লকডাউনে যে পার্ট অফ এ নন ফার্মাকোলজিক্যাল ইন্টারভেনশন, যেটা এনপিআই, সেটা নিয়েও কিন্তু প্রচন্ড অন্ধকারে সবাই ছিল। তো বিগত বছরে ফার্মাকোলজিক্যাল ইন্টারভেনশন নিয়ে কিন্তু অনেক দূর অগ্রগতি হয়েছে, এবং ডক্টর জাকির সাহেবও যেসব ওষুধ এবং মেডিসিন এবং ইন্টারভেনশনের কথা বলেছেন, ইনক্লুডিং অক্সিজেন, সেগুলো সম্পর্কে কিন্তু অনেক ধারণা ক্লিয়ার হয়েছে। যেমন ভেন্টিলেশনের ওভার ইউজ, ভেন্টিলেটরের, সেটা যে অনেক মৃত্যুর কারণ, সেটাও পরে স্পষ্ট হয়েছে। তো এখন একইভাবে আমরা বাংলাদেশে কিন্তু এই যে যেটি আমার মুস্তাক ভাই বললেন
এটি সত্যি যে অনেকগুলোই কিন্তু আসলে গাইডলাইন হয়েছে এবং গাইডলাইন ফলো করা হয়েছে। বাংলাদেশ সেই তুলনায় অনেক দেশের তুলনায় ফার্মাকোলজিক্যাল ইন্টারভেনশনের গাইডলাইন অনুসরণে কিন্তু কিছুটা সাফল্য দেখিয়েছে। একদম প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আমরা বিভাগীয় অ্যাডভাইজার হিসেবে রাজশাহী বিভাগের কথা আমি বলতে পারি যে ফার্মাকোলজিক্যাল ইন্টারভেনশন অনেক মানে স্ট্রিমলাইন্ড হয়েছিল, কিন্তু হয়তো বাস্তবায়নের মানে সামগ্রীর অভাব ইত্যাদি থাকতে পারে, কিন্তু গাইডলাইন এবং সেগুলো সাধারণ ফিজিশিয়ানদেরকে কিছুটা অবহিত করা ইত্যাদির ব্যাপারে কিন্তু কাজ হয়েছে। এখন নন ফার্মাকোলজিক্যাল ইন্টারভেনশন নিয়েও কিন্তু সারা বছরে অনেকগুলো গবেষণা হয়েছে এবং সেগুলো এখন কিন্তু এক বছর পরে অনেক কিছুই স্পষ্ট হয়েছে। এবং সেই এনপিআই গুলোকে রিভিউ করে বিভিন্ন দেশের অভিজ্ঞতা, নানান অভিজ্ঞতাকে রিভিউ আর্টিকেল বেরিয়েছে এবং তার সবচেয়ে চমৎকার আর্টিকেল নেচার হিউম্যান বিহেভিয়ার, এই নেচার হিউম্যান বিহেভিয়ারের চমৎকার আর্টিকেল বেরিয়েছে যেখানে 6000 এনপিআই এর রিভিউ করা হয়েছে। তো আমরা এইগুলো থেকে এবং সিডিসি এগুলো থেকে বেশ কিছু অভিজ্ঞতা সঞ্চয় করে সম্প্রতি কালার কোডিংও বের করেছে। তো এগুলো সব ডিটেল আলোচনা করার সময় নেই, শুধু একটি কথা বলা ভালো যে লকডাউন ইজ অন অফ দ্য ইন্টারভেনশনস এনপিআই, নট দ্য অনলি ইন্টারভেনশন। এবং এই লকডাউনকে ধরা হয় ইনভেসিভ টাইপের ইন্টারভেনশন। আমরা যেমন কোনো ক্ষেত্রে রোগের সার্জারি করতে হয়, সেটা হচ্ছে এক ধরনের ইনভেসিভ ইন্টারভেনশন। আমরা আরো প্রচুর নন ইনভেসিভ ইন্টারভেনশন রয়েছে, লাইক কনজারভেটিভ অনেক সময় ট্রিটমেন্ট আমরা করি অনেক অসুখের, অনেক সময় কম্বিনেশন অফ মেডিসিন অ্যান্ড লাইফস্টাইল দিয়ে করি। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু চলে এসেছে যে অনেকগুলো এনপিআই এর প্যাকেজ একটা পার্টিকুলার কনটেক্সটে যদি ইউজ করা হয় তাহলে সেটা কি ধরনের আউটকাম দিতে পারে, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু প্র্যাকটিক্যাল রিয়েল লাইফ থেকে আছে, আবার মডেলিং থেকে আছে, দুটোর কম্বিনেশনও আছে। তো আমরা সেইগুলো থেকে কিছু শিক্ষা লাভ করলে আমার মনে হয় যে আমাদের জন্য ভালো হবে। লকডাউনের প্রথম বিষয়টা হয় যে অভিজ্ঞতা বলছে যে লকডাউনটা যখন কোনো দেশে পিক হয়, সেই পিকের 5 থেকে 15 দিনের আগে যদি লকডাউনটা দেওয়া যায় তাহলে সেটা সবচেয়ে বেশি সফল হয়। এবং সেই পিকটা যে কখন আসবে সেই পিকটা জানতে পারলে খুব ভালো হয়। এখন প্র্যাকটিক্যাল কথা হচ্ছে আমাদের মতো দেশে যেখানে টেস্টের সংখ্যা সীমিত এবং টেস্ট গুলো, এটা জাকির ভাই ভালো করে বলেছেন যে যেখানে বায়াসড হয়ে যেতে পারে, ক্লাস্টার্ড হয়ে যেতে পারে, যেখানে প্রত্যেকটা মানে জায়গার মধ্যে স্থানীয়ভাবেও ভ্যারি করতে পারে, সেই বিষয়গুলোকে যদি খুব বিবেচনায় না আনা যায় তাহলে পিক মডেলিং করাও কিন্তু খুব কঠিন এবং সেই জন্য কিছুটা অ্যাজাম্পশনের উপরে কাজ করতে হয়। ধরা যাক এই মুহূর্তে ভাবা হচ্ছে সেকেন্ড ওয়েভের পিক, আমরা যদি ভাবি যে এই মাসের শেষের দিকে আসবে বা সে তৃতীয় চতুর্থ সপ্তাহে আসবে, তাহলে কিন্তু এখন খুব জাস্টিফাইড যে লকডাউনটা তখন কাজ করে। লকডাউন কতদিন দিলে কাজ করে? মুস্তাক ভাই একটু আগে যেটা বলছিলেন সেটাই সত্যি, যে 2 সপ্তাহ আগে সাধারণত লকডাউনের ইফেক্ট দেওয়া যায় না। ওই 7 দিন দিলাম, 7 দিন পরে ইফেক্ট পাওয়া যাবে, এটা কিন্তু কোনো স্টাডি বলছে না। এবং রিভিউ গুলো থেকে যেটা পাওয়া যাচ্ছে সেটা হলো যে দেখতে গেলে 2 থেকে 3 সপ্তাহ, সেখানে আউটকাম ভেরিয়েবল যেটা প্রাইমারি এন্ড পয়েন্ট হতে পারে যে সিভিয়ার ডিজিজের সংক্রমণের, এবং সেই সঙ্গে একই সঙ্গে সেটার যে মর্টালিটি যদি আউটকাম ধরি সেটা দেখতে আরেকটু বেশি টাইম লাগবে, ধরা যাক 3 উইকস। তাহলে আমরা যখন এই সবগুলো ভাবছি তখন কিন্তু ওই ভাবনাগুলো ভেবে করতে হয়। এই ভাবনাগুলোর সঙ্গে কয়েকটা অনুষঙ্গ অবশ্যম্ভাবী জড়িত রয়েছে। কোনো লকডাউনই যদি হিউম্যান যে পার্টিসিপেশন, সেই পার্টিসিপেশনটা যদি সম্পৃক্ততা যেটাকে আমরা বলছি এনগেজমেন্ট যদি কমপ্লিট না হয়, তাহলে দেখা গেছে যে শুধু অর্ডার দিয়ে ইন্টারভেনশন করা হয় কিন্তু আবার একটা সার্টেন টাইম পরে সেটা কিন্তু আবার ব্যাকফায়ারও করে এবং সেটা আবার ফিরে আসে যদি ওই লকডাউন পিরিয়ডটার আসল উদ্দেশ্য হচ্ছে কমিউনিটিকে এনগেজ করে সেখানে যে বিষয়গুলো পরবর্তী ইন্টারভেনশন আমি আসছি সেটাতে, সেগুলো যতক্ষণ না পালিত হচ্ছে, এনশিওর্ড হচ্ছে, ততক্ষণ পর্যন্ত লকডাউন কিন্তু নিজে কোনো সলিউশন না। লকডাউন দিয়ে কখনোই কোনো কি বলে প্যান্ডেমিকের এন্ড ভাবা যাবে না। তারপরে যেটা হচ্ছে যে সেই সঙ্গে যারা ভালনারেবল গ্রুপস, যারা সাফারিং মানে যাদের চূড়ান্ত এবং যাদের সেই সাপোর্টটা নেই, তাদেরকে যদি স্টেট বা অথরিটি যদি তাদেরকে সাপোর্ট না দিতে পারে তাহলেও কিন্তু এটা সফল হবে না। এগুলো কিন্তু অনুষঙ্গ একদমই মানে এর অবশ্যম্ভাবী পূর্ব শর্ত। সেই সঙ্গে সমন্বয় অনেক বড় বিষয়। যদি আন্তঃসেক্টরাল এর আন্তঃমন্ত্রণালয় সমন্বয় না থাকে তাহলেও লকডাউন কিন্তু সফল হবে না। এগুলো লেসন গুলো কিন্তু অলরেডি পাওয়া গেছে। সুতরাং আমরা কিন্তু এখান থেকে কোনো প্রেসক্রিপশন দিচ্ছি না, কিন্তু
যখন যারা সিদ্ধান্ত নিচ্ছেন, এই সিদ্ধান্তের ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয় ছাড়া অনেক মন্ত্রণালয় জড়িত। লকডাউন সফল করতে গেলে এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের একার ইস্যু নয়। তাহলে সেই বিষয়গুলো তারা যদি বিবেচনায় এনে যদি সেটিকে সফল করতে পারবেন, এই বিষয়গুলো যদি তাদের অনুষঙ্গগুলো থাকে একমাত্র, তাহলেই কিন্তু তাদের এই সিদ্ধান্তে আসা উচিত। আর না হলে যেটা ডক্টর জাকির ভাই বলছেন কারেক্টলি, যে যদি আবার ব্যর্থ হয়, মানে আধা আমি হাফ ডান করলাম, এই যে গত 7 দিনে যেটা ঘটলো, লকডাউন শব্দটা তাহলে বলাই উচিত ছিল না, বলা উচিত ছিল কঠোর বিধিনিষেধ। এই শব্দটা প্রয়োগ করে একটা অপব্যবহার যদি হয়, তাহলে জনগণের আস্থা একবার চলে গেলে পরবর্তীতে কিন্তু সে আস্থা ফিরিয়ে আনা অত্যন্ত কঠিন হয়। শব্দগুলোকে আর ব্যবহার করা যায় না। মানে ধারালো অস্ত্র একবার ইনভেসিভ প্রসিডিওর, যেটা আমরা বললাম, ইনভেসিভ প্রসিডিওর একবার করে ফেললাম, কনজারভেটিভ আরো অনেক প্রসিডিওর আছে যেগুলোকে কম্বিনেশন করলে হয়তো ইকুয়াল ফল হতো, সেই ইকুয়াল ফলের প্রসিডিওর গুলো কিন্তু তখন আর বাস্তবিত হতে চায় না। তাহলে লকডাউনের আসল উদ্দেশ্য কিন্তু টাইম বাই করা। লকডাউন কিন্তু ইটসেলফ ইজ নট অ্যান এন্ড। টাইম বাই করা কিসের জন্য? সেই টাইম বাই করা হচ্ছে একদিকে হচ্ছে যে আমরা যে স্বাস্থ্য ব্যবস্থাটা যেটা ওভারওয়েলম হয়ে গেছে, যেটা আমরা বলছি যে আমাদের প্রোভাইডাররা পার্টিকুলারলি বার্ন আউট হয়ে যেতে চাচ্ছে, মানে অলমোস্ট তাদের মানে সহ্যের সীমা অতিক্রম করছে এত। আর আমাদের অবকাঠামোরও প্রচন্ড অভাব, যেটি প্রায় এখন বলতে গেলে ফেল করছে, এটা স্বাস্থ্যমন্ত্রী নিজে স্বীকার করছেন। তাহলে সেইটাকে সক্ষমতা বৃদ্ধির জন্য সুযোগ দেওয়া, সময় দেওয়া, এবং সেখানে লোডটা কমানোর জন্য আবার যাতে ইনফ্লোটা কমে, সেজন্য এটাকে বলা হয় টানেলিং ইফেক্ট। অর্থাৎ লকডাউন একটা টানেলিং ইফেক্ট দিবে। টানেলিং ইফেক্ট দিয়ে আমাদেরকে সেই সক্ষমতা বৃদ্ধির সুযোগ দিবে। একদিকে আমাদের অবকাঠামোর সক্ষমতা বৃদ্ধি, আমাদের জনবলের সক্ষমতা বৃদ্ধি, নিঃশ্বাস ফেলার সময় দেওয়া, অন্যদিকে যাতে প্রবাহ কমে তার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যায়। আর এই কাজগুলো যদি করা হয় তাহলে লকডাউনের পরবর্তী পদক্ষেপে আমরা সফল হব, কিন্তু এই কাজগুলো যদি না করি তাহলে কিন্তু সফল হব না। এখন আসলে গত 1 বছরের অভিজ্ঞতা, এটা আমি মানে বলতে বাধ্য, মানে স্বীকার করতে বাধ্য আমরা, যে গত 1 বছরে কিন্তু স্বাস্থ্য যে বিভাগের স্বাস্থ্য ব্যবস্থার যে সক্ষমতা বৃদ্ধিটা মানে সম্ভব ছিল, সুযোগ ছিল, সেটি কিন্তু আমরা করিনি। কারণ স্বাস্থ্য ক্ষেত্রে এত মনোযোগ, একদম রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত এত মনোযোগ কিন্তু বাংলাদেশের ইতিহাসে কখনো আমরা পাইনি। এই প্যান্ডেমিক যখন দেখিয়ে দিল যে এটি একটি উন্নয়ন ইস্যু, স্বাস্থ্য শুধু মেডিকেল ইস্যু না, একটি উন্নয়ন ইস্যু, তখন কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে সর্বমহল কিন্তু খুব চিন্তিত এবং অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়লেন। এই সুযোগটা আমরা কাজে লাগাতে ব্যর্থ হয়েছি। এটা আমরা, জাকির ভাই এখানে আছেন, যখন মিড টার্ম রিভিউ করেছি এইচপিএনএসপির, আমরা এই যে এখন রিভাইজ করছি এইচপিএনএসপির যে পরবর্তী 4th এইচপিএনএসপি রিভিশন চলছে, এই সবগুলোতে এই যা দেখছি তার একই কথা, যে কোনোটাতেই কিন্তু আমাদের সেই সক্ষমতা বৃদ্ধি, আমরা হয়তো বলবো যে হ্যাঁ আমরা এত বেডের হাসপাতাল, টেম্পোরারি হাসপাতাল বানাচ্ছি, এই কটা আইসিইউ দিচ্ছে, এই কটা অক্সিজেন সাপ্লাই, এগুলো মানে টিপ অফ দ্য আইসবার্গ। এই সমস্যার এগুলো অত্যন্ত কম, কারণ একটা বছরের মধ্যে ডাক্তার নার্স ছাড়া সহায়ক জনশক্তি, যেটা সবচেয়ে বড় সমস্যা, ডাক্তার নার্সের চাইতে সবচেয়ে বড় সমস্যা টেকনোলজিস্ট এবং অন্যান্য সহায়ক জনশক্তি, সেটি আমরা এগোতে পারিনি। তাহলে এই সুযোগ যদি আমরা 21 দিনের মধ্যে খুবই ক্র্যাশ প্রোগ্রাম নিয়ে আমাদের সামর্থ্য বৃদ্ধির ক্ষেত্রে যেটা যেটা সম্ভব, যা সম্ভব, সেই ব্যাপারে কি অগ্রগতি করছি তার পদক্ষেপ থাকতে হবে। আর উল্টো দিকে প্রবাহ কমানোর জন্য আমাদেরকে আসলে ঝুঁকির স্কোরিং দরকার। এই ঝুঁকির স্কোরিং এ কিন্তু ইনডোর ভার্সাস আউটডোর এক ঝুঁকি নয়। এই যে যেগুলো মোস্তাক ভাই বললেন যে হ্যাঁ বিয়ে শাদী বন্ধ বা অনুষ্ঠানগুলো বন্ধ, কিংবা আমাদের রেস্টুরেন্ট বিপণী বিতানগুলো বন্ধ, হ্যাঁ এগুলো যেমন ইনডোরের যে ঝুঁকি, আসলে আউটডোরের ঝুঁকি কিন্তু এক নয়। এগুলো কিন্তু এখন আর কথা না, এগুলো কিন্তু আসলে তথ্য এসে গেছে, এবং সেই জায়গাগুলোতে আমাদেরকে অবশ্যই ঝুঁকির স্কোরিংটা খুব দ্রুত করতে হবে। এবং সবচেয়ে ঝুঁকি যেগুলো একটা বাসের ভিতরের ঝুঁকি আর রাইডের ঝুঁকি এক নয়। এখন যদি বলা হয় যে এটা সিম্বলিক একটা ব্যাপার, যে আমরা সিম্বলিক্যালি 7 দিন 14 দিন 21 দিন আমরা বন্ধ রাখলাম, কিন্তু এই 21 দিনের মধ্যে সিম্বলিক ওয়েতে সেখানে কিন্তু আবার জাস্টিস, মানে একটা কি বলে ন্যায্যতার ব্যাপার থাকে, যে আমরা যদি খুলে দেই, খোলা রাখি কলকারখানা, অন্য কিছু বন্ধ রাখি, এইসব জায়গাগুলোতে অনেক ন্যায্যতার প্রশ্ন ওঠে। এই জায়গার জন্য সিম্বলিক কিছু অ্যাক্টিভিটি হতে পারে কঠোর, ওই যেটা বললাম ইনভেসিভ প্রসিডিওর, যেখানে অনেকেরই ক্ষতি হতে পারে একসঙ্গে, যেটা হয়তো ন্যায্যতার প্রশ্ন আনতে হয়। কিন্তু পরবর্তীতে তার পর বা 7 দিন 14 দিন 15 21 দিন পরে আমরা আসলে কিভাবে কোন সেক্টরটাকে কতটুকু কঠিনভাবে
মানে নিরোধ করব, কোন অঞ্চলে কিভাবে নিরোধ করব, জোনিং কি করে করব, এবং জোনিং বলতে শুধু ফিজিক্যাল জোনিং না, রিস্ক জোনিং এবং রিস্ক স্কোরিং, এই বিষয়গুলোকে যদি এখন থেকে করে জনগণকে, সবচেয়ে বড় ব্যর্থতা আমাদের, যদিও আমাদের কমিটি আছে, সবই আছে, কিন্তু আমরা বলতে পারি যে প্রান্তিক জনগণের যে অংশগ্রহণ, যেখানে যদি জনপ্রতিনিধি বলি, আমরা যদি বলি এনজিও, যদি অনেক এনজিও কাজও করে, কিন্তু তার সাথে জনপ্রতিনিধি, আমাদের সমাজকর্মী, আমাদের ধর্মীয় নেতৃবৃন্দ, শিক্ষা নেতৃবৃন্দ, সবাই মিলে স্থানীয় ভিত্তিতে যে ধরনের মুভমেন্ট, সামাজিক আন্দোলন গড়ে তোলা হয়, সেই আন্দোলন গড়ে তোলা ছাড়া কোনো যেটাকে বলছি আমরা ইনভেসিভ প্রসিডিওর, ড্রাস্টিক মেজার, এটি কখনোই সফল হবে না। এবং সেটিরও প্রমাণ রয়েছে। এটি কিন্তু ইতিমধ্যে বিশ্লেষণ রয়েছে, বৈজ্ঞানিক বিশ্লেষণ রয়েছে, যে কঠোর পদক্ষেপের মাধ্যমে, কঠিন প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে যা সফলতা, তার সঙ্গে মানুষের অংশগ্রহণের মাধ্যমে যে সফলতা, তা প্রায় কাছাকাছি এফেক্টিভ আউটকামের দিক থেকে। সুতরাং আমার মনে হয় যে লকডাউন, এটি অবশ্যই সরকারি সিদ্ধান্তে, আরো উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের ব্যাপার, এই ব্যাপারে প্রেসক্রিপশন দেওয়া কঠিন, কিন্তু তারা যেন অনেকগুলো বিষয় ভেবে, যে আমরা এই লকডাউনের যে পিরিয়ড যদি আমরা বলি, আমরা আসলে কি করতে যাচ্ছি, এর উদ্দেশ্য কি, আমরা কি সামনের প্রস্তুতি আছে কিনা, আমরা কি জনগণকে সম্পৃক্ত করার ব্যাপারে উদ্যোগ নিচ্ছি কিনা, আমরা আমাদের সামর্থ্য বৃদ্ধির যে সুযোগটা সেটা কাজে লাগাবো কিনা, আমরা আসলে এই ক্ষেত্রে আমরা যদি এই লকডাউনের মধ্যে যাদেরকে প্রোটেক্ট করার দরকার, রাষ্ট্র প্রোটেক্ট করার মতো ক্ষমতা আছে কিনা তাদের, আমরা সেই জায়গাতে আছি কিনা, হ্যাঁ, আমরা কি সমন্বয় আছে আমাদের, সেই বিষয়গুলো বিবেচনায় এনে পদক্ষেপ নিলে আমার মনে হয় এটার ফল পাওয়া যাবে। না হলে এটা ব্যর্থতায় পর্যবসিত হলে আমাদের সামনে অন্ধকার রয়েছে। ধন্যবাদ। ধন্যবাদ লিয়াকত ভাই, আপনি অনেক কিছুর অনেকগুলো পয়েন্ট অবতারণা করেছেন, লকডাউন সম্পর্কে তো অনেক কিছু বলেছেন। তারপরে একটা জিনিস আপনি বলেছেন যে এই যে আমরা ক্রাইসিসের মধ্য দিয়ে আছি, এই ক্রাইসিস থেকে যে 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 জিনিসটা পাওয়া যেত এই আমাদের ভবিষ্যৎ, যেমন আপনি একটা উদাহরণ দিচ্ছিলেন যে এই এক বছরে আমাদের সর্বোচ্চ পর্যায়ের যে অ্যাটেনশনটা আমরা পেয়েছি হেলথে, সেটা আমরা আসলে কাজে লাগাতে পারিনি। তবে আমার মনে হয় যে সময় ফুরিয়ে যায়নি, এখনো সময় আছে। এই 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 যে একটা 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 সুযোগ আমাদের আমাদের হেলথ সিস্টেমটাকে আরো ডেভেলপ করা, সেটাতে আমরা যদি যদি একটু 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 নজর দিই, তাহলে আমার মনে হয় যে এই ক্রাইসিসের যে আরেকটা এই সিলভার লাইনিং আছে, সেটাকে আমরা হয়তো 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 কাজে লাগাতে পারবো। তো লেখক ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এখন আমাদের ফ্লোর ইজ ওপেন ফর ওপেন ডিসকাশন। আমাদের এইটা এই টোটাল জিনিসটা ছিল ওপেন ডায়ালগ। কাজে এই এখন আমাদের নেক্সট 20-25 মিনিট আছে, যেখানে উইল বি এবল টু sort of listen to our other participants, distinguished participants. তো আপনারা আপনাদের মতামত এবং এই পর্যন্ত যা শুনলেন, এসব ব্যাপারে আপনাদের মতামত যদি একটু জানান, তাহলে আমার মনে হয় যে আমাদের এই অনুষ্ঠানটা সঠিকভাবে সঠিক হবে বলে মনে করছি আমরা। তো দি ফ্লোর ইজ ওপেন নাও। কারোর প্রশ্ন থাকলে আপনারা সোজাসুজি বলতে পারেন, অথবা এই হাত উঠাতে পারেন। এখানে হাত ওঠার একটা সিস্টেম আছে, সেটার মাধ্যমে। আমি জানি ডক্টর জহির ভাই অনেকগুলো প্রশ্ন করেছেন, আপনি কি কিছু বলবেন জহির ভাই? আপনি এজ এ কাইন্ড অফ এ কিক স্টার্ট। থ্যাংক ইউ মুস্তাক ভাই। অনেক প্রশ্ন মনে যাচ্ছে, এগুলা আই কুড রেজ দিস ইন দ্য চ্যাট, সবগুলা বলার দরকার নেই। তবে আমার সবচেয়ে ক্রিটিক্যাল যেটা মনে হচ্ছে, যে যারা গরিব মানুষ, যারা খেটে খায় এবং যারা স্লামে বাস করে, তাদের ভ্যাকসিনেশনের কোনো ব্যবস্থা নাই, তারা রেজিস্ট্রেশন করতে পারবে না। আমার ঘরের কাজের বুয়া রেজিস্ট্রেশনের দায়িত্ব আমি নিতে চাইছিলাম, কিন্তু তারপর আই ফেল টু ডু দ্যাট। এখন আমরা স্বামী স্ত্রী দুজনে ঘরের কাজ করি, বুয়াকে বলছি যে আর আসতে পারবা না যতক্ষণ না তুমি 2টা ভ্যাকসিন নিয়ে আরো 3 সপ্তাহ কাটায়। এটা একটা দিক। আর একটা হলো, লকডাউনের আগে এই 1 কোটির উপরে যারা দিনে আনে দিনে খায়,
তাদের খাওয়ার ব্যবস্থা সিস্টেমেটিক যে করা হয়েছে কিনা এখন পর্যন্ত কোনো বিষয়টি আমি জানি না। এটা হয়েছে কিনা আমার একটু জানা দরকার। যে 14 তারিখে থেকে যদি লকডাউন 1 সপ্তাহ হয়, পরে আরো 1 সপ্তাহ বাড়ানো লাগবেই, সেই ক্ষেত্রে এই গরিব মানুষদের খানার ব্যবস্থাটা কে নিশ্চয়তা দিবে? থ্যাংক ইউ মুস্তাক ভাই। ধন্যবাদ জহির ভাই। এখানে দুইটা হাত আমি দেখতে পাচ্ছি। তো এই প্রথমে আমি আমাদের হেলথ ওয়াচের শেখ মাসুদুল আলমকে ফ্লোর দিচ্ছি। মাসুদ, কিছু? জি স্যার, আমার দুটো বিষয় একটু স্যার একটু আমি মোস্তাক হোসেন ভাই এখানে আছেন এবং আব্দুল জাকের ভাই আছেন, দুজনকে, যে আসলে আমরা দুইটা ভুল একই সময়ে একই ভুল করলাম কিনা। সেটা একটা হচ্ছে যেন ওখানে যখন প্রথম ভাইরাসটা হলো তারপরে 3 মাস আমরা সুযোগ পেয়েছিলাম এবং মার্চে আমাদের দেশে প্রথম শনাক্ত হয়, এবং ঠিক সেটা হয় বাইরে থেকে আসলো, ইটালি থেকে ফ্লাইট আসলো, সেই ফ্লাইটের পর থেকে। ঠিক একইভাবে যে যে ভ্যারিয়েন্টটা এখন কথা বলা হচ্ছে যে আফ্রিকান ভ্যারিয়েন্ট এবং ইউরোপিয়ান ভ্যারিয়েন্ট, যখন ইংল্যান্ডে এটা দেখা গেল ডিসেম্বর মাসে, তখন WHO এবং সবাই সতর্ক করলো যে এই ভ্যারিয়েন্টটা কিন্তু আরো সিরিয়াস এবং প্রথম ভ্যারিয়েন্টের চেয়ে এটা খারাপ। তো এটা নিয়ে যখন আলোচনা, ঠিক একইভাবে মার্চে এসে আবার সেই আমরা ইউরোপ থেকে প্রচুর লোক দেশে আসলো, আফ্রিকা থেকে আসলো। তো আসার পরে তাদেরকে কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হলো না, তাদেরকে ওই রকম ভাবে কন্ট্রোল করা হলো না এয়ারপোর্ট গুলোতে, এবং সেখানে আবার ছড়িয়ে গেল, আবার মানুষ কি বলবো যে এই সংখ্যা আরো বাড়লো, মানুষের ভোগান্তি আরো বাড়লো। আজকে জাফরুল্লাহ স্যার একটা তার বক্তৃতা একটা পত্রিকার কোট আসছে যে সরকার করছে যে একটা পরিবার, একটা মানুষকে মারছে না, একটা পরিবারকে মারছে। কেন একদিনের আইসিইউ খরচ 30,000 টাকা, একজন মানুষকে আইসিইউতে 10 দিন থাকতে হলে তার পক্ষে 3 লাখ টাকা, সবকিছু মিলে 5 লাখ টাকা। একজন গরিব মানুষ বা একজন সাধারণ মধ্যবিত্ত মানুষ 5 লাখ টাকা একটা পেশেন্টের জন্য কিভাবে খরচ করবে? তো এই বিষয়গুলো সরকারের মধ্যে থেকে আপনারা যারা দুজন, একজন আছেন আমাদের অ্যাডভাইজার এবং দুজনই অ্যাডভাইজার, তো আপনারা এই বিষয়গুলোকে নিয়ে কি প্রাথমিকভাবে ভাবেন না, এবং এটাকে প্রথম দিকে কন্ট্রোলের কথা কি আপনারা চিন্তা করেন নাই? আমি একটু রেসপন্ড করি যদি মুস্তাক ভাই পারমিট করেন। হ্যাঁ লিয়াকত ভাই, আমার মনে হয় যে আমরা কিছু শুনে নেই, তারপরে আপনাদের কাছে আসবো আমরা। আচ্ছা, আচ্ছা, আরো কিছু শুনে। তো এই নেক্সট হলেন মোর্শেদ বদরুন্নেসা। জি, সকলকে শ্রদ্ধা জানিয়ে বলছি যে আমরা যে বিষয়গুলো বিশেষভাবে যে বিষয়গুলো আলোচনা হলো, অনেক আলোচনা হয়েছে। তো আমি একটা জিনিস শুধু জানতে একটু ইন্টারভিউ করি, কাইন্ডলি একটু পরিচয় দিন। আমি আসলে জি বলেন। আমি মোর্শেদ বদরুন্নেসা বিথি, সলিডারিটি কুড়িগ্রাম অঞ্চল, মানে উত্তরাঞ্চলের একটা খুব অবহেলিত একটা মানে জেলা কুড়িগ্রাম অঞ্চল। তো এইখানে যে ডিসিশন গুলো আমরা নিচ্ছি, যে লকডাউনের ডিসিশন নিচ্ছি আমরা, এখন দেখা যাচ্ছে যে ক্রমে বেড়ে যাচ্ছে, আমাদের মৃত্যু হার ক্রমে বেড়ে যাচ্ছে। এই কারণে আমরা এই ডিসিশন গুলো নিয়েছি। আমরা কি কখনো কমিউনিটির সাথে কথা বলে এই ডিসিশন গুলো নিয়েছি কিনা, অর্থাৎ কমিউনিটি আমাদের সাথে সম্পৃক্ত কিনা, অর্থাৎ কমিউনিটি যদি আমাদেরকে সাপোর্ট না করে, কমিউনিটি যদি আমাদের সাথে না থাকে, তাহলে আমরা কি আসলে মানে আমাদের যে ইচ্ছা, যে আমাদের আজকে যে প্রয়োজনটা দাঁড়িয়েছে, যে আমাদের প্রয়োজন দাঁড়িয়েছে এখন কিভাবে এই করোনা ইনফেকশনটাকে কমানো যায়, কিভাবে মানুষ সুস্থ হয়, ইন্টেনসিভ কেয়ারটা তো বড় কথা নয়, পরেই তো এটা তো পরের কথা, কিন্তু তার আগেই পূর্ব প্রস্তুতিগুলোর ব্যাপারে আমরা আমাদের সাধ্যমতো কি কি ব্যবস্থা গ্রহণ করেছি, এটা একটু কাইন্ডলি আমি জানতে চাচ্ছিলাম প্লিজ। ধন্যবাদ। আর কারো কিছু প্রশ্ন আছে? জি, আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, আপনার সুনামগঞ্জ হেলথ রাইটস কমিটির সেক্রেটারি এবং ইরার এক্সিকিউটিভ ডিরেক্টর। আমার প্রশ্নটা, আমরা যখন বলি যে আগামী 1 সপ্তাহ লকডাউন হবে বা এই ধরনের কিছু, তখন ঢাকা থেকে প্রচুর লোক চলে আসে গ্রামে। তো এই যে চলে আসাতে গ্রামে কিন্তু এটা আবার ছড়ায় পড়ে। এই রোগটা হয়তো গ্রামে আমাদের ওইভাবে আমরা দেখি না, কিন্তু প্রতিবারই যখন বলি লকডাউন, তখন হাজার হাজার লোক চলে আসে। তো চলে আসে কি জন্য? তাদের খাবার বা তারা থাকতে পারবে না সেইখানে, সেই জন্য। তো এই জিনিসটা কি আমাদের রোগ ব্যাধিটা আরো বেশি করে সংক্রামিত হচ্ছে না? ওদের যদি আমরা ওইখানে রাখতে পারতাম,
তাইলে হয়তো এটা গ্রামে আসতো না। তো এই ব্যাপারে কি যে কিছু চিন্তা করা যায় কিনা? ধন্যবাদ সিরাজুল ইসলাম। আর কারো কিছু আছে বলার? তাহলে আমি এখন একটু ফ্লোর দেব। হ্যাঁ, শিশির বলবে কিছু? আমি আমি মোস্তাক ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন, যে উনি বলেন যে 7 দিনের পরে হয়তো একটা রেজাল্ট আমরা পেতে পারি, যদি আমি খুব একটা ভুল শুনে না থাকি। মানে আমরা আমাদের কাছে কি ইনফরমেশন আছে যে আমরা 7 দিন পরে একটা এই সংক্রমণটা আর ঊর্ধ্বমুখী হবে না বা একটু কমে যেতে পারে, এই তথ্যের ভিত্তিটা কি? এবং লিয়াকত স্যার যেটা বললেন যে আমাদের পিকটা আসলে হয়তো আরো 3 সপ্তাহ পরে বা 4 সপ্তাহ পরে, এই তথ্যের বা ভিত্তি কি? ধন্যবাদ শিশির। এখন আমরা আমাদের প্যানেলিস্টদের কাছে চলে যাই। প্রথমে লিয়াকত ভাই বলতে যাচ্ছিলেন, প্লিজ। জি, আচ্ছা, আমি শিশির মরুল সাহেবের কথা থেকে বলি যে আমি আসলে বলি নাই যে 3 বা 4 তৃতীয় বা চতুর্থ সপ্তাহে হবে, এটা না। আমি বলেছি কথাটা যে আমরা যদি সত্যিকার অর্থে লকডাউনের ইন্টারভেনশনের ইউজ করতে চাই, তাহলে 5 থেকে 15 দিনের মধ্যে পিকের আগে দিতে হয়। আমরা আসলে জানি না বেশিরভাগ ক্ষেত্রে যে কখন পিক হতে যাচ্ছে। আমাদের যদি অ্যাজিউমও করি, এখন যদি দেই, তাহলে অ্যাজিউম করছি আমরা যে তৃতীয় বা চতুর্থ সপ্তাহে পিক হতে যাচ্ছে, তাই এখন আমরা এটাকে ইন্টারভেনশনটা দিচ্ছি। আমি এই কথা বলছি, অ্যাজাম্পশন থেকে করছি আমরা আর কি সেটা, কিন্তু আসলে কিন্তু আমরা জানি না। আমরা পিক ক্যালকুলেট, হ্যাঁ, আমাদের কাছে পিক ক্যালকুলেট করার মতো এনাফ এভিডেন্স মানে ডেটা থাকেই না কখনো, কারণ যথেষ্ট পরিমাণ টেস্ট নাই। টেস্ট গুলো ক্লাস্টার টেস্ট গুলো সেভাবে রিপ্রেজেন্টেটিভ স্যাম্পলিং এর উপর করা হয় না। পিক ক্যালকুলেট করতে গেলে ম্যাথমেটিক্যাল মডেলিং করার জন্য যা যা রসদ লাগে, এবং ইন্টারভেনশন গুলো এত আনপ্রেডিক্টেবল থাকে যে বাংলাদেশে পিক ক্যালকুলেট করা অত্যন্ত কঠিন একটা কাজ, এটি মডেলিং করাও কঠিন। এই হলো উত্তর। আমি ওই প্রথম যেটি প্রশ্ন এসেছিল মাসুদ সাহেবের কাছে ওই বিষয়ে, যে অবশ্যই এটা খুবই একটা ব্যর্থতা কোয়ারেন্টাইনের, সেটা হলো যে পার্টিকুলার ফ্লাইট থেকে যাদেরকে করা সম্ভব ছিল, প্রথমবার তো করা আরো বেশি সম্ভব ছিল, পরের বারের প্রবলেমটা হচ্ছে যে শুধু ইউকে থেকে ফ্লাইটে কোয়ারেন্টাইন করে আসলে সম্ভব না। এটা আসলে করতে হলে, কারণ ইনডাইরেক্ট অনেক ওয়েতে ঢুকে পড়তে পারে বাংলাদেশে এগুলো। আমরা জানি যে ইউকে বা আফ্রিকান সাউথ আফ্রিকান ভেরিয়েন্ট যেহেতু 70% বেশি সংক্রামক, সুতরাং এটি যদি ইনডাইরেক্টলি কয়েকজনও ঢোকে, তারপর থেকে ক্লাস্টার যেভাবে ছড়াতে শুরু করবে, এটা কিন্তু মানে জিওমেট্রিক হারে বাড়তে থাকে। তো তাহলে এখানে আসলে প্রশ্নটা হচ্ছে যে বর্ডার কন্ট্রোল, লকডাউনের যদি শব্দটা বলি তাহলে এটা একটা প্রধানত বলা হয়েছিল আসলে বর্ডার কন্ট্রোল, সেই বর্ডার দেশেরই হোক সেটা অঞ্চলেরই হোক। কিন্তু আমরা যদি বর্ডার কন্ট্রোলকে অন্যভাবে দেখি, যে মানে যেখানে কোয়ারেন্টাইন, কিন্তু এর ছাড়াও আরেকটা ব্যাপার কিন্তু খুবই বড় ব্যাপার, সেটা হলো আইডিসিআর, যেটা জাকির ভাই ছিলেন জানেন, মোস্তাক ভাই জানেন, সার্ভেলেন্স। এবং সার্ভেলেন্স একটা হলো ক্লিনিক্যালি যেটা সার্ভেলেন্স করবেন, এপিডেমিওলজিক্যাল সার্ভেলেন্স, তার সঙ্গে এখন এপিডেমিওলজি কিন্তু বায়োকেমিক্যাল এন্ড মলিকুলার লেভেলে চলে গেছে। তো বায়োকেমিক্যাল লেভেলে যে সার্ভেলেন্সটা করার কথা ছিল ইনক্লুডিং আরটিপিসিআর দিয়ে, মানে মলিকুলার লেভেলের যেটুকু, সেই পার্টটাতে আমরা আসলে সেই সার্ভেলেন্সটা মানে যথাসম্ভব কতটা হয়েছে এবং সেই অনুযায়ী আমরা যে ডেটাগুলো কিভাবে পাচ্ছি, সেই বিষয়টা এখনো আসলে যতটাই হয়েছে তার চাইতে আমরা বলবো এক জায়গাতে আমরা দুর্বল থেকে গেছি, যেটাকে বলা হয় পাবলিক হেলথ ইউজ অফ সিকোয়েন্সিং। তার কারণ হলো যখন এরকম মিউটেশন হতে শুরু করেছে, এই সময় থেকে এই মিউটেশন এর নির্ভরযোগ্যতা, এমনকি আরটিপিসিআর টেস্টের সেন্সিটিভিটি স্পেসিফিসিটি, এটাও কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যায়। কারণ তখন হলো কি যে প্রাইমার এবং প্রোবকে যদি অ্যাডজাস্ট না করা হয় বেসড অন ভেরিয়েন্টস, তাহলে কিন্তু সেই সেন্সিটিভিটি স্পেসিফিটিটা প্রশ্নবিদ্ধ হয়ে যায়। তারপরে দ্বিতীয় হলো যে এই সিকোয়েন্সিং ক্যাপাবিলিটির সঙ্গে ক্লিনিক্যাল যে কোরিলেশন, সেটা করে দেখা যে এটা কতটা আমার দেশে, কারণ আমার দেশের জনগণের জেনেটিক্সও ডিফার করতে পারে, ওই একই ভ্যারিয়েন্ট কিন্তু ওটা এজেন্ট ফ্যাক্টর আমার হোস্ট ফ্যাক্টরের সঙ্গে মিলে কি প্রভাব ফেলছে, এটা কিন্তু আমার দেশে অনুসন্ধান ছাড়া বলা যায় না। তো সেই ক্ষেত্রে আইডিসিআর এর সীমাবদ্ধতা রয়েছে সার্ভেলেন্সের। আমাদের হেলথ সেক্টরেই যে মলিকুলার যেটাকে আমরা বলছি সিকোয়েন্সিং, তার সীমাবদ্ধতা রয়েছে, হেলথ সেক্টরে সেই ক্যাপাসিটি নাই। কিন্তু বিসিএসআর এর ছিল আরো দু একটি, যেটা এডুকেশন মিনিস্ট্রি কিংবা যেটা সায়েন্স এন্ড টেকনোলজির আন্ডারে। তা আমাদের প্রথম আরেকটি কথা যেটি আগে বলছিলাম যে আন্তঃ মন্ত্রণালয় সমন্বয়
এবং আন্তঃসেক্টরাল সমন্বয়, যে বিসিএসআর যদি 700 সিকোয়েন্সিং করে থাকে তার ক্লিনিক্যাল কোরিলেশন কোথায়, তার সঙ্গে তীব্রতার সম্পর্ক কি, সংক্রমণের সম্পর্ক কি, এই বিষয়গুলো কোন ক্লাস্টারে কোন জেলাতে ওইটা সবচেয়ে বেশি ঘটে গেছে, এই বিষয়গুলো জানা ছাড়া বৈজ্ঞানিকভাবে ইন্টারভেনশন প্ল্যান করা কিন্তু খুব কঠিন। মাত্র একটা জায়গার ক্লাস্টার থেকে যদি আমি বলি 56টা 55টা স্যাম্পল থেকে যে আমার সাউথ আফ্রিকান ভেরিয়েন্ট 81%, এই বিষয়গুলো কিন্তু এইভাবে বলাটা ঠিক না, কারণ আমাদের এটা রিপ্রেজেন্টেটিভ হবে না। তাই আমার একটা বড় অনুরোধ থাকবে এখানে যে আমাদের এই আন্তঃমন্ত্রণালয় সেক্টরাল, কারণ একই সঙ্গে হঠাৎ করে আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সক্ষমতা সিকোয়েন্সিং এ বাড়াতে পারবো না, কিন্তু অন্য মন্ত্রণালয় যাদের রয়েছে তাদের সঙ্গে যেন সমন্বয় করে আমরা যেন এই সার্ভেলেন্সটাকে গুরুত্ব দেই এবং সার্ভেলেন্সের উপরে ভ্যাকসিন এফিকেসি, সার্ভেলেন্সের সঙ্গে আমাদের টেস্ট মানে এফিসিয়েন্সি সবকিছু জড়িত, এই বিষয়টি যেন গুরুত্ব দেই, এটা আমাদের একটা অনুরোধ থাকবে। আর যেটি মাসুদ ভাই বললেন অ্যাডভাইজারি, আসলে আমার পার্টিকুলার রোল ছিল ডিভিশনাল অ্যাডভাইজার, আমাদের 8 জনকে 8টা ডিভিশনের দায়িত্ব দেওয়া হয়েছিল, আমি রাজশাহী ডিভিশনের দায়িত্বে ছিলাম। আমরা তখন অনেক ফলো আপ করেছি, আমরা ক্রনিক মিটিং করতাম প্রত্যেকদিন, আমরা 82টা মিটিং করেছি, সেই কোভিড এর আমলে ফিজিক্যাল মিটিং করতাম। কিন্তু পরবর্তীতে এই কোভিড খানিকটা কমে যাওয়ার পরে আমরা লক্ষ্য করেছি যে অ্যাডভাইজারদের কথার ব্যাপারে অত গুরুত্ব অধিদপ্তর যাই বলি না কেন কর্তৃপক্ষের অত আকাঙ্ক্ষা নেই, শোনার জন্য অত ইচ্ছা নেই। এটা তবু টেকনিক্যাল কমিটির মাঝে মাঝে কিছু কথা বলে, কিছু শোনে কিছু শোনে না। আমরা যেটা দেখি যে সিদ্ধান্তগুলো প্রশাসনিক সিদ্ধান্তের উপরে এখন মূলত নির্ভরশীল, অ্যাডভাইজারদের কথার উপরে অত খুব একটা গুরুত্ব আছে বলে মনে হয় না, সেই জন্য যেতে তো আর অত বেশি অ্যাডভাইস দেওয়াও যায় না, এটা হচ্ছে সত্য কথা। হ্যাঁ, এটা হচ্ছে এখন মনে হচ্ছে সরকার প্রশাসনিক সিদ্ধান্তের উপর বেশি নির্ভর করছেন। আমি বলবো এই জায়গা থেকে বেরিয়ে আসা উচিত। একটা হলো বিশেষজ্ঞর পরামর্শ অবশ্যই তাদের শোনা উচিত, কিছুটা হলো জানা উচিত অ্যাটলিস্ট তাদের কাছ থেকে। তৃতীয় হলো যে জনগণের সঙ্গে সম্পৃক্ততা, যেটা আমাদের একজন বোন বলছিলেন মোর্শেদ বদরুন্নেসা, জনসম্পৃক্ততার সাথে একটা জনগণের ইচ্ছার সাথে কিছুটা হলেও ইন্টারাক্ট করা উচিত। এই যে লকডাউন গুলো দেওয়া হলো, কোনো সমিতি বা কোনো অ্যাসোসিয়েশন, এমনকি বইমেলার বিষয়ে সিদ্ধান্ত, বইমেলা পুস্তক প্রকাশক সমিতির সঙ্গে বাংলা একাডেমির কোনো ইন্টারাকশন হয়নি প্রথমে। এই বিষয়গুলো কিন্তু খুব মানে শুভ নয়, জনগণের সম্পৃক্ততা ছাড়া কিন্তু কোনো ইন্টারভেনশনই কাজ করবে না। ধন্যবাদ। আমি একটু বলবো রাজা ভাই, মুশতাক কে বলছেন? হ্যাঁ মুশতাক ভাই, হ্যাঁ মুশতাক ভাই প্লিজ প্লিজ। আমি দুটো পয়েন্টই বলবো, একটা হচ্ছে যে বিদেশ থেকে গণআগমন, দুটো হচ্ছে যে 7 দিনের মধ্যে রেজাল্ট। ডক্টর লিয়াকত উনি সুন্দরভাবে বলেছেন যে কিভাবে বিদেশ থেকে আসা বা ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশন যেটা শুরু হয়েছিল, এটা কিন্তু এই বিদেশ থেকে আগতদেরকে স্ক্রিনিং করা, কোয়ারেন্টাইন করা ইত্যাদি, বা ঐতিহাসিকভাবে বিদেশ থেকে আসা বা যাওয়ার বিষয়ে কোয়ারেন্টাইন কথাটা চালু হয়। কিন্তু একটা কথা আমাদের এপিডেমিওলজিতে আছে যে আপনি মহামারী বা সংক্রামক ব্যাধি একেবারে 100% কখনো ঠেকাতে পারবেন না, বিলম্বিত করা যায়। ইটালি থেকেই হোক বা যে কোনো দেশ থেকে হোক, 100 আসতোই। দেখুন আপনারা যে যখন চীনে এটা শুরু হলো, মার্কিন যুক্তরাষ্ট্র অনেকটা আগেই এবারে একতরফা ভাবে চীনের সঙ্গে ফ্লাইট বন্ধ করলো যে যেন ওখান থেকে না আসে, ভালো কথা। কিন্তু যখন ডায়মন্ড প্রিন্সেস জাহাজে মার্কিন নাগরিকরা আক্রান্ত হলো, তাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে আনতে তারা বাধ্য হলো, কারণ কোনো দেশের নাগরিকের তাদের জন্মগত অধিকার দেশে ফিরবে, এবং তাদের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রে আপনার করোনা ভাইরাস ছড়িয়েছে। চীনের কোনো যাত্রী দিয়ে ছড়ায়নি, কাজে ছড়িয়েছে একসময়। তো আমাদের ভাগ্য ভালো যে আমাদের বাংলাদেশে চীন থেকে বা ভারত থেকে বা পাকিস্তান থেকে কোনো লোক এসে এখানে করোনা ভাইরাস ছড়ায়নি, তাদের দাঙ্গা লেগে যেত। সরি ফর দ্যাট, একটু লাইট বস্কার করলাম। যাই হোক, তো ইতালি থেকে এসছে বলেই আমাদের করোনা ভাইরাস ছড়িয়েছে, এই কথাটা আমাদের আর বলা উচিত নয়। ইটালি থেকে সরাসরি আসুক বা ব্রিটেন থেকে আসুক, আমেরিকা থেকে আসুক, এটা আসতোই। হ্যাঁ, আমরা আরো ডিলে করতে পারতাম, আরো বিলম্বিত করতে পারতাম। কাজে এরকম আমরা কোনো দেশের প্রতি অ্যাসপারশন হয় সেই কথাটা আমরা জনস্বাস্থ্যে ব্যবহার করি না। যেমন ভেরিয়েন্ট আমরা ইউকে ভেরিয়েন্ট বলাটা আমাদের ভুল। ইউকেতে প্রথম শনাক্ত B.1.1.7 ভেরিয়েন্ট, বা দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত B.1.351, বা ব্রাজিলে প্রথম শনাক্ত P.1 ভেরিয়েন্ট। কাজে এটা অমুক একটা দেশের নাম সাথে যুক্ত হলে মনে হয় সেই দেশটা দায়ী। যেমন বলা হতো বেঙ্গল কলেরা, যে বাংলাদেশ হলে কলেরার ডিপো। এইসব জিনিস আমরা জনস্বাস্থ্যের পক্ষ থেকে বলি না, এটা ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসিতে বলা হয় না। কাজে
বিদেশ থেকে সমস্ত কানেকশন বন্ধ করলেই যে আপনি এখান থেকে মুক্ত থাকবেন চিরদিন, এটা মনে করাটা অবৈজ্ঞানিক। কোনো না কোনো সময় আসবে, আমরা নিশ্চয়ই চেষ্টা করব যত এটা বিলম্বিত করা যায়, বিলম্বিত করলে আমরা প্রস্তুতি নিতে পারবো, আমরা আমাদের গার্ডগুলো তৈরি করতে পারবো। দ্বিতীয় হচ্ছে শিশির দার প্রশ্ন যে 7 দিন পরে রেজাল্ট। হ্যাঁ, এটা আমি লিয়াকত ভাইয়ের সঙ্গে বলতে চাই, যে কোনো একটা মেজার নেওয়ার পরে 14 দিনের একটা ইনকিউবেশন পিরিয়ড, 14 দিন পরে আপনি বলতে পারেন সেই বিষয়টা কাজে লাগলো কিনা। এই 7 দিন পার হয়েছে, সরকার যে আপনার করেছে, সরকার যে ব্যবস্থা নিয়েছে গত সোমবার, সেটার আজকে 8ম দিন, আগামী 7 দিন পরে তার একটা এফেক্ট সংক্রমণের উপরে পড়বে, আর হচ্ছে মৃত্যুর হারের উপর পড়বে 3 সপ্তাহ পরে, অর্থাৎ এখন থেকে 2 সপ্তাহ পরে। এটা হচ্ছে আপনার রোগতাত্ত্বিক সূত্র অনুযায়ী। আমি ব্যক্তিগতভাবে আশাবাদী, যে সমস্ত মেজার নেওয়া হয়েছে, যে জমায়েতগুলো বন্ধ, কমিউনিটি সেন্টার বন্ধ, যেখান থেকে সুপার স্প্রেডিং জানুয়ারি ফেব্রুয়ারিতে হয়েছে, এগুলো এখন মোটামুটি বন্ধ আছে। উইকনেস আছে যে গণপরিবহন কিছুটা আবার খুলেছে, বা বিপণী বিতান কিছুটা খুলেছে, কিন্তু আমি মনে করি মোটামুটি তারপর একটা ইতিবাচক প্রভাব হবে। আবার ব্যক্তিগত আশাবাদ 7 দিন পরে সংক্রমণটা একটা স্থিতিশীল জায়গায় যাবে, আর 3 সপ্তাহ পরে মৃত্যুর সংখ্যা একটা স্থিতিশীল জায়গায় যাবে। আর তারপরে যে সরকার আরো বেশি নিয়ন্ত্রণ, অফিস আদালত ছুটি দেবে, সমস্ত গণপরিবহন বন্ধ, ইন্টারন্যাশনাল ফ্লাইট বন্ধ করছে, ভালো কথা, যদিও শেষ পর্যন্ত ঠেকানো যায় না। সেটা হবে সংক্রমণটা এবং মৃত্যুটা ডাউনওয়ার্ড, মানে নিম্নমুখী প্রবণতাটা আমরা দেখব। ওই যখন যেদিন থেকে ব্যবস্থাটা নেবে আরো মানে টোটালি, আমি লকডাউন কথাটা খুবই অপছন্দ করি, এটা চালু হয়ে গেছে। টোটালি যখন আমরা যাতায়াত নিয়ন্ত্রণ, চলাচল ব্যবস্থাপনা করব, তার 2 সপ্তাহ পরে আমরা সংক্রমণটা নিম্নগামী হবে বলে আমি আশাবাদী, যদি প্রশ্ন আছে আর মৃত্যুর সংখ্যাটা নিম্নগামী হবে ওই মানে 14ই এপ্রিলের 3 সপ্তাহ পরে, যে 14 এপ্রিল থেকে শুরু হয়। কাজে এটা আমার ব্যক্তিগত আশাবাদ, কিন্তু ওই নিয়মের কথাটা বললাম যে 2 সপ্তাহ পরে সংক্রমণের প্রভাব, 3 সপ্তাহ পরে মৃত্যুর উপরে প্রভাব পড়বে। থ্যাংক ইউ। ধন্যবাদ মোশতাক ভাই। জাকির কিছু বলবেন? হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি লকডাউন দিয়েই শুরু করি। লকডাউন যেটা ডক্টর লিয়াকত বলেছেন, প্রফেসর লিয়াকত বলেছেন, লকডাউন কিন্তু আসলে একটা টানেল ইফেক্ট। এটা হলো কি, লকডাউন হলে পরে কেসগুলো খুব তাড়াতাড়ি একত্রে সৃষ্টি হয় না, আস্তে আস্তে করে সৃষ্টি হয়, এবং অনেক সময় পাওয়া যায় স্বাস্থ্য বিভাগকে নিজেকে প্রস্তুত করার জন্য। লকডাউনের এই একটা উপকার আছে। আর লকডাউন কখন কার্যকর সেটাও বোধহয় ডক্টর লিয়াকত বলেছেন। এখন কারফিউ এক জিনিস, লকডাউন আরেক জিনিস। কারফিউ যতখানি কাজ করে, লকডাউন ততখানি কাজ করে না, কিন্তু দুটোই কিন্তু আইনগত ব্যাপার এবং জবরদস্তির ব্যাপার। তো লকডাউন অলরেডি যদি একটা শহরের মধ্যে ছড়িয়ে যেয়ে থাকে, আমি সেটা বন্ধ করতে পারবো শুধু কারফিউ দিয়ে, লকডাউন দিয়ে পারবো না। লকডাউন দিয়ে মানুষ চলাফেরা করবে, হাঁটা চলাফেরা করবে, ঘোরাঘুরি করবে। আমি বাস রিক্সা বন্ধ করতে পারি, মানুষ সেটা যতখানি পারে ঘুরবে, সুতরাং কমতে পারে, কিন্তু একদম লকডাউন দিয়ে নিয়ন্ত্রণ হয়ে যাবে এটা কিন্তু কেউই বলে না। এটা একটা জিনিস। আর সংক্রমণের হার লকডাউনের সাথে সম্পৃক্ত আছে, কিন্তু লকডাউনের উপর নির্ভর করি, কিন্তু আমি যদি সংক্রমণের হার প্রেডিক্ট করি তাহলে কিন্তু কারেক্ট হবে না, কারণ লকডাউনের বিভিন্ন ধরনের রূপ আছে, বিভিন্ন ইফেক্ট আছে, সেটা আমাকে বুঝতে হবে। মৃত্যু যে 3 সপ্তাহ পরে হবে, এখানে একটা ব্যাপার আছে। ওটা হলো আজকে যারা ইনফেক্টেড, আগের যে ভেরিয়েন্টটা ছিল D614G, সেটা দিয়ে 5-7 দিন পরে ক্লিনিক্যাল ফিচার প্রকাশ পেত, 8-10 দিন পরে হয় সেরে যেত, নাহলে মারা যেত। এখন যেটা আছে, এটা কিন্তু 2-3 দিনের মধ্যে কিন্তু লাংসে চলে যাচ্ছে। সুতরাং এখন মৃত্যুটা কিন্তু আরো 2-3 দিন কমে যাবে, 2-3 দিন আগে ঘটবে। তো আগের হিসাবটা কিন্তু এখানে এখন আর ততখানি থাকবে না। ইউএসএ তে কিভাবে ছড়িয়েছে, এটা কিন্তু আমরা অনেকে একটা গোপন খবর জানি, যে আমেরিকার সিডিসি ইউহানের যে ল্যাবটা, সেটাকে $3.5 মিলিয়ন দিয়েছিল রিসার্চের জন্য, এবং তখন আমেরিকান কিছু রিসার্চার ইউহানের ল্যাবে এসে কাজ করেছেন। অনেকেই ধারণা করে যে এখানে করোনা ভাইরাস নিয়েই রিসার্চ হচ্ছিল, এবং কিছু ইনফেক্টেড হয়ে গেছিল আমেরিকান, তারা ওখানে গেছে। এবং কেসগুলো কিন্তু আমেরিকাতে প্রথম যে কেসগুলো, ওগুলো নভেম্বরের, এবং চীনেও কিন্তু নভেম্বরের। এগুলো আরেকটু ঘাটলে, তথ্য ঘাটলে জায়গা যায় নভেম্বরের, যদিও রিপোর্ট হয়েছে ডিসেম্বরে।
তো প্রায় একই সময় ছড়িয়েছে। আর মডেলিং এর জন্য, মডেলিং কেন ফেল করে, মডেলিং এ কেউ এখন বিশ্বাস করে না, কারণ ওখানে যে তথ্য দরকার সেটা পাওয়া যাবে না কোথাও। একটা হলো মুভমেন্ট, পিপলস মুভমেন্ট, ডেইলি মুভমেন্ট, উইদিন এরিয়া মুভমেন্ট, বিয়ন্ড এরিয়া মুভমেন্ট, এইটা সিজনটা, টাইপটা কি, ভাইরাসের টাইপটা কি, ভেরিয়েন্টটা কি, তারপরে প্রোটেকশন লেভেল, মানুষ কিভাবে প্রোটেকশনের জন্য কি কি আইন কানুন আছে, সরকার কি ব্যবস্থা করে, জনগণ কি ব্যবস্থা নেয়, আর আগে যে স্প্রেডটা হয়েছে সেই স্প্রেডের ঘটনাটা কি, এবং পাস্টের এক্সপোজার কি, এই ধরনের অনেক তথ্য যেটা দরকার, আরো অনেক তথ্য দরকার, যেটা আসলে যদি না পাওয়া যায় তাহলে প্রেডিকশন করা যায় না, এবং এই তথ্যগুলো কোথাও পাওয়া যায়নি বলে কোথাও আমেরিকাতে কোনো প্রেডিকশন কারেক্ট হয়। কমিউনিটি রোল নিয়ে মোর্শেদা এই বোনটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। মানুষ আমাদের কথা শোনে না, কারণ সে আমাদের কথা গুরুত্ব দেয় না। আমরা যে গুরুত্বপূর্ণ কথাবার্তা বলছি এটাতে তাদের বিশ্বাস নেই। যতক্ষণ আমি এই যে ডক্টর মুস্তাক বলেছেন কমিউনিকেশন স্ট্র্যাটেজি আছে, আমি তো বলবি নাই ভাই, থাকতে পারে কাগজে কলমে, আমি কাজে কর্মে যদি না দেখতে পাই, আমার কাছে সেটা হলো নাই, জনগণের কাছে সেটা হলো নাই। তাহলে এবং কতখানি সেটা ইফেক্টিভ এফিশিয়েন্ট সেটাও আমরা জানি না। জনগণকে আসলে সম্পৃক্ত যদি না করি, জনগণ আমার কথার দাম দিবে না, এটা। আর দুটা কথা শেষ করি, এবং রিডিউস ইনফেকশন রিডিউস করার কথা কিন্তু ওই তিনটাই, এখানে বেরিয়ে যাওয়ার দরকার নাই। আমরা যদি আজকে 3 সপ্তাহ যদি সবাই মুখোশ করি, সবাই যদি আমরা 6 ফিট দূরত্বে থাকি, সবাই যদি বাইরে গেলেই হাত ধুই, বা ঘরে আসলে হাত ধুয়ে নেই, বা বাইরে কোনো কিছু স্পর্শ করলে হাত ধুয়ে নেই, তাহলে কিন্তু 3 সপ্তাহ পরে কিন্তু এইটা থাকার কথা না। 3 সপ্তাহ পরে এটা মরে যাবে, যারা ইনফেক্টেড তাদের মধ্যে মরে যাবে, বা তারা মারা যাবে, কিন্তু অন্যদেরকে আর ইনফেক্ট করতে পারবে না এই আমাদের প্রতিকারমূলক ব্যবস্থার জন্য। 3 সপ্তাহ, কিন্তু এটা আমি জানি না মানানো যাবে কিনা, সম্ভব না, পৃথিবীর কোথাও সম্ভব হয়নি। সিরাম ইনস্টিটিউটের একটা অনেকে তথ্য জানেন কিনা, সিরাম ইনস্টিটিউটকে কিন্তু আমেরিকা এবং যুক্তরাজ্য কাঁচামাল সরবরাহ বন্ধ করে দিয়েছে, এবং অক্সফোর্ড ইউনিভার্সিটিতে সিরাম ইনস্টিটিউটের একটা চুক্তি ছিল যে সিরাম ইনস্টিটিউট কোভ্যাক্সকে টিকা দেবে এবং $4-5 বিক্রি করবে। কিছুদিন আগে সিরাম ইনস্টিটিউট বললো তারা $11 নিচে আর বিক্রি করবে না, এবং কিছুদিন পরে তারা কোভ্যাক্সকে দিয়ে যাদের সাথে চুক্তি তাদের চুক্তি বন্ধ করে দিল, যার জন্য পুরো আফ্রিকান ইউনিটি অর্গানাইজেশন, আফ্রিকান ইউনিটি 54 দেশ সিরাম ইনস্টিটিউটের টিকা বন্ধ করে দিয়েছে, এবং বাধ্য করেছে সিরাম ইনস্টিটিউটকে তাদের যে টাকাটা দেওয়া হয়েছিল সেটা আফ্রিকান ইউনিটিকে ফেরত দিয়েছে এই সিরাম ইনস্টিটিউট সেই টাকাটা। তো সিরাম ইনস্টিটিউটের প্রোডাকশন কি হবে সেটা নিয়ে প্রশ্ন আছে। লাস্ট যে ট্রিপসের কথাটা বলা হয়েছে, বাংলাদেশ ট্রিপসের সুযোগ ভোগ করেছে 2016 পর্যন্ত। 2016 পরে কিন্তু ট্রিপসের সুবিধা তারা পাবে না, এবং এখন তো মধ্যম আয়ের দেশ হিসেবে আমরা বলছি, প্রশ্নই আসে না ট্রিপসের সুবিধা পাওয়ার। আর একটা হলো দক্ষিণ আফ্রিকা ইন্ডিয়া গিয়েছিল ইয়ের কাছে, ট্রিপসের প্রশ্নটা তুলেছিল বোধহয় দোহা রাউন্ডের কোনো মিটিং এ, তখন আমেরিকান প্রোডাক্ট প্রডিউসাররা বা যারা ম্যানুফ্যাকচারার তারা এটা বলছে না, আমরা আমাদের পেটেন্সি দেবো না, কারণ এর ফলে আমাদের যে ইনসেন্টিভ আছে ভ্যাকসিন তৈরি করার সেটা নষ্ট হয়ে যাবে, এবং ওয়েস্টার্ন কান্ট্রি প্রায় সবগুলোই কিন্তু তার সাথে একমত ছিল। সুতরাং ট্রিপসের সুবিধা আমরা পাবো না, আমাদের নিজেদেরই কিন্তু প্রোডাকশনে বা আমাদের রিসার্চে যেতে হবে। আমার বোধ হয় আর কিছু নাই। ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ ডক্টর জাকির। এখানে আমাদের হেলথ ওয়াচের কিছু সদস্য আছেন, সদস্যরা, আপনারা কিছু বলবেন? কারো কিছু বলার আছে হেলথ ওয়াচের? ওকে, যদি না থাকে তাহলে আমাদের সময় শেষ। তাই আজকে আমরা তো একটা খুব ভালো একটা ওয়েবিনার করলাম, যেখান থেকে আমরা অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম, এবং আশা করব যে এখান থেকে যে আলোচনাগুলো হলো সেগুলা এই সরকার এবং এই কোভিড নিয়ন্ত্রণে যারা কাজ করছেন সবার জন্য খুব লাভ হবে। তবে এখান থেকে যে জিনিসটা বেরিয়ে আসছে সেটা হলো যে সবার সম্পৃক্ততা, সেই শুধু যে কমিউনিটি তা না, এটার সাথে জড়িত যারা আছেন, যেমন সায়েন্সে যারা আছেন, সায়েন্স যারা করছেন, তাদের সম্পৃক্ততা খুবই জরুরি। এই ক্ষেত্রে আমার একটা জিনিস মনে পড়ছে যে আমরা জানি যে আমাদের প্রতিবেশী দেশ থাইল্যান্ড, তারা তাদের স্বাস্থ্য উন্নয়নে প্রচুর সাকসেসফুল, এমনকি এই কোভিড নিয়ন্ত্রণে তারা অনেক সাকসেসফুল। এবং সেখানে একটা জিনিস ওরা বলে যে একটা ট্রায়াঙ্গেলের কথা বলে,
যেটাকে ওরা বলে যদি দি ট্রায়াঙ্গল দ্যাট মুভস দ্য মাউন্টেন, মানে এই ট্রায়াঙ্গলে যে 3টা চূড়া আছে, এই 3টা চূড়া যদি একসাথে কাজ করে তাহলে যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। তবে এই 3টা চূড়াগুলো কি? একটা হলো অবভিয়াসলি সরকার এবং সরকারের সাথে যারা কাজ করে, এই সরকারের আমলা ইত্যাদি। দ্বিতীয় হলো যে এই নলেজ, যারা নলেজ তৈরি করে, সায়েন্স ফর এক্সাম্পল। আর তৃতীয় হলো যে কমিউনিটি। তো এই থাইল্যান্ডের ফিলসফিতে বলছে ওরা যে এই 3টা যদি একসাথে হয় এবং একসাথে মিলে কাজ করে তাহলে যে কোনো সমস্যাই আসলে সমাধান করা সম্ভব। তো আমার মনে হয় যে আমরা এই যে কোভিড এর মধ্যে আছি আমরা, এবং এই 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 সমস্যাটা সমাধান করতে গেলে আমাদের এই 3টা চূড়াকে, এই 3টা জিনিসকে একসাথে কাজ করতে হবে। এবং সেটা যদি আমরা করতে পারি, যত তাড়াতাড়ি আমরা করতে পারবো তত তাড়াতাড়ি আমরা এই সমস্যা থেকে পরিত্রাণ পাবো। তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এখানে যোগদান করার জন্য, বেশি করে আমাদের কিনোট স্পিকার এবং আমাদের ডিসকাশনস, এবং আপনারা যারা এখানে এসছেন বিভিন্ন মতামত দিয়েছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের হেলথ ওয়াচের পক্ষ থেকে। এই সঙ্গে আমাদের হেলথ ওয়াচের যারা এটার পেছনে কাজ করেছে তাদেরকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই। তো আজকের এই ওয়েবিনারে, আজকে এই ওপেন ডায়ালগে কাইন্ডলি সরি, ধন্যবাদ। একটু হেলথ ওয়াচের, বাংলাদেশ হেলথ ওয়াচের প্ল্যাটফর্ম, আমরা একটা প্ল্যাটফর্মের সাথে আছি। তো আমি ওই মোর্শেদ বদরুন্নেসা বিথি বলে বেশি পরিচিত। আমরা ওই প্ল্যাটফর্মের সাথে যেটা আছি, এইখানে যে প্রবলেম গুলো ওই কুড়িগ্রামের, আমরা এখানে অনেকগুলো সুন্দর সুন্দর তথ্য পেয়েছি। হ্যাঁ, এই ঠিক ব্রাজিলের যে তথ্যটা ওইটা তো আমরা নিইনি। যেমন একজন বলছে যে আমি 2 দিন ধরে খেতে পাই না, আমার টাকাও নাই, আমার খাবারও নাই, মানে আমার বাচ্চাও না খেয়ে আছে 2 দিন ধরে। যদি ব্রাজিলের মতো দেশে এরকম অবস্থা হয় তাহলে আগামীতে আমাদের কি হতে পারে এইটার একটু ধারণা যদি আপনি আমাদেরকে দেন, তাহলে হয়তো আমরা আগামীতে আরো বেশি একটু সচেতন হতে পারি। এটা একটা। আরেকটা হচ্ছে কুড়িগ্রামের যে অবস্থা, আমার নিজের ক্ষেত্রে প্রথম যখন আমি করোনা টেস্টে গেলাম তখন আমার করোনা টেস্টে 3-4 দিন গেল আমার রিপোর্ট ইরোড। পরে আবার আমি গেলাম, আর তারপরে 3 দিন পরে করোনা নেগেটিভ আমি রিপোর্ট পেলাম। অর্থাৎ এখানে মানুষ আসতেও চায় না যে তার রিপোর্টটা সে সঠিকভাবে পাবে কিনা, তার চিকিৎসাটা সে সঠিকভাবে পাবে কিনা। মানে এই যে মানুষের অনীহা, এই যে অনাস্থা কিছু কিছু বিষয়ে, এই বিষয়গুলো আমরা এখানে খুব খুব ইয়ে করে ভোগ করতেছি, খুব সাফার করতেছি এই উত্তরাঞ্চলে, এই একদম দরিদ্র অঞ্চলে। এবং এখানে বিশেষ করে গার্মেন্টসে যারা কাজ করতেছে তারা তো একদম খুব দ্রুত আসতেছে এখনই এই সময়ে, আজকালের মধ্যে। এর আগেও খুব ভিড় দেখা গেছে যে খুব অবস্থা খারাপ। তো এই অবস্থাগুলো, তো এই অবস্থায় আমরা কি করে মানে এই অবস্থার পরিবর্তন করতে পারি, মানে জাস্ট আমাদের এই অবস্থা থেকে উত্তীর্ণ হওয়ার বিষয়গুলো একটু একটু যদি কাইন্ডলি বলে শেষ করে দেন। থ্যাংক ইউ। ধন্যবাদ বিথি, আপনি অনেকগুলা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট উঠিয়েছেন, এবং এগুলা নিয়ে আমরা আমাদের যারা আলোচক ছিলেন তারা মোটামুটি সবাই এইসব জিনিস নিয়ে আলোচনা করেছেন। তো আমরা আশা করছি যে আমরা যারা এই কোভিড নিয়ন্ত্রণে কাজ করছেন তারা এই জিনিসগুলো সম্পর্কে অবভিয়াসলি অবহিত আছেন এবং এই ব্যাপারে আরো আরো স্টেপস নেবেন। তো এই পর্যায়ে আমার মনে হয় যে আমরা এখানে শেষ করি, আমাদের সময় পেরিয়ে গেছে। তো আপনাদের সবাইকে আবারও অনেক ধন্যবাদ এবং আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ। ধন্যবাদ থাকবেন, মোস্তাক ভাই। হ্যাঁ, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জি, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ জাকির ভাই, মোস্তাক ভাই, সবাইকে ধন্যবাদ। সবাই নিরাপদ থাকেন। আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।